মানুষকে ধোঁকা দেওয়ার সব থেকে বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে দিস কাইন্ড অফ ক্রিপ্টোকারেন্সিস অ্যান্ড এনএফটিস। কারণ ডিসেন্ট্রালাইজড কোনো ধরনের মনিটারি সিস্টেম ক্যানট বি এ স্টেবল সিস্টেম। 2020-তে এআই আসলে কোন অবস্থায় ছিল? মানুষের হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটির অনলি 2% কেপেবল ছিল একটা নিউরাল নেটওয়ার্ক ডেটা প্রসেস করার। ইফ ইউ আর সামওয়ান যে আমাকে জাস্ট ট্র্যাক করে বলতে পারবা ইউ নো এভরিথিং হ্যাপেনিং ইন দ্য এআই ডেভেলপমেন্ট মার্কেট, ইউ আর হায়ার। নাও ইউ হ্যাভ সামথিং কল্ড পয়জন জিপিটি, যেখানে ইউ ক্যান গিভ ইট টেক্সচুয়াল প্রম্পট টু হ্যাক সামথিং। এটা কি পডকাস্টে বলে গিয়ে ধরা খেলাম না আমরা? উইদিন 6 আওয়ার্স 40,000 এই ধরনের ওয়েপেনাইজড ড্রাগ ফর্মুলা জেনারেট করেছে, which is just মানে unimaginable। আমরাও খারাপ করতে পারি, এজিআই লাগবে না, আমরা মানুষরাও যথেষ্ট ড্যামেজিং আমাদের নিজেদের জন্য। সামথিং লাইক 500 million people is the most that should exist in this world. হেলথ কেয়ার এবং এডুকেশন ভেরি ইম্প্যাক্টফুল দুটো জায়গা, যে জায়গায় বাংলাদেশে আসলে এআই খুব হেল্প করতে পারে। সো আজকে আমরা বেসিক্যালি তোমাকে ডাকছি এই কারণে বিকজ তুমি এআই নিয়ে অনেক পড়াশোনা করো এবং এআই নিয়ে অনেক ঘাটাঘাটি করতেছো, আমরা কয়েকটা কাজ করতেছো। আজকে তোমাকে এখানে নিয়ে আসার উদ্দেশ্য হইতেছে যে কি আমরা এআই নিয়ে অনেক কোয়েশ্চেন্স আছে, অনেক ডাউটস আছে। যেরকম ফার্স্টে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইলন মাস্ক খুবই মানে আমিও ইলন মাস্কের অনেক বড় ফ্যান। এবং ইলন মাস্ক বলতেছে এআই মানুষ বুঝতেছে না যে এআইটা কতটা ডেঞ্জারাস হবে, মানুষজন বুঝতে পারতেছে না। তো এখন রাতুল, এই যে ইলন মাস্ক বলতেছে এআই নাকি আমাদের জন্য খুবই ডেঞ্জারাস, হ্যাঁ এআই নিয়ে তোমরা এত বেশি লাফালাফি করো না, কেন এটা বলতেছে? এআই কি আসলে আমাদের জন্য খুব ডেঞ্জারাস? পার্সপেক্টিভটা কমপ্লিকেটেড, তবে সত্য কথা বলতে আমি ব্যক্তিগতভাবে এর ধরনের মতামত রাখার আসলে ক্যাপাসিটি রাখি না। তবে আমি এখন বর্তমানে আমাদের যে এআই রিসার্চার আছে লিডিং ইনস্টিটিউশনে, তাদের একটা স্ট্যাটিস্টিক বলতে পারি, সেটা হচ্ছে যে কারেন্টলি 50% অফ এআই রিসার্চার্স যারা এই মুহূর্তে স্টেট অফ দ্য আর্ট এআই নিয়ে কাজ করছেন, তারা বলছেন যে 10% বা তারও বেশি চান্সেস আছে পুরো হিউম্যান রেসটার এক্সটিংক্ট হয়ে যাওয়ার, যেটার কারণ হবে আমরা ভবিষ্যতে এআই কন্ট্রোল করতে পারবো না। ওয়েট, তুই বলতে চাচ্ছিস যে আমি চ্যাট জিপিটি ব্যবহার করি সেই জন্য হিউম্যান মারা যাবে? না 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 না, ব্যাপারটা এরকম না। এখন পর্যন্ত চ্যাট জিপিটি হচ্ছে এআই মডেলে আছে, এটা যখন এজিআই মডেলে যাবে তখন হচ্ছে আমরা কমপ্লেক্সিটি ফেস করা শুরু করব, কারণ তখন আমাদের হাতে কন্ট্রোলটা থাকবে না যে এআই কি করবে, এ কি শিখছে, কি দেখে কি বুঝতে পারছে, এর পরের দিনের ডিসিশনটা কি হবে, পরের মোমেন্টের ডিসিশনটা কী হবে। এজিআই সম্পূর্ণই নিজে জিনিসটা চিন্তা করবে, তখন আর হিউম্যান ইন্টারভেনশন থাকবে না যে আমি বলে দিয়েছি যে তুমি এতটুকুই করতে পারবা, এর মানে তুমি এতটুকুর মধ্যেই থাকবা, এর বাইরেও ক্যালকুলেশন করবে না বা অ্যাসেস করবে না। এজিআই মডেলটা চলে আসলে, যেটার জন্য এখন ওপেন এআই বলি, বড় মেটা এআই বলি, গুগল এআই বলি, সবগুলো প্ল্যাটফর্ম প্রচণ্ড রকমের ইম্প্যাক্টফুল কাজ করে যাচ্ছে, যেটা হচ্ছে যেন এজিআই ডেভেলপ করা যায়। এজিআই সবাই ডেভেলপ করতে যাচ্ছে, কিন্তু এজিআই অ্যাপ্লিকেশন কোথায়? এজিআইটা কি? এজিআই বেসিক্যালি হচ্ছে এআই। আমরা যদি শুরু থেকে শুরু করি যে এআই জিনিসটা কি, এআই হচ্ছে একটা টুল। আমরা বলে দিব এই টুলটাকে যে তুমি কি করতে পারবা, তুমি কি ডাটা প্রসেস করতে পারবা। ওকে এই ডাটাগুলো দেওয়া হয়, প্রথমে ওকে ট্রেন করা হয় যে এই ডাটা দেখলে তুমি কি বুঝবা, এখান থেকে তুমি কি ধরনের মানে রেজাল্ট, ইনফারেন্স বলতে আসলে এটা একটা খুব কমন টার্ম এআইতে। ইনফারেন্স মানে হচ্ছে রেজাল্ট, আউটপুটের ডেটা। ইনফারেন্সটা আসলে দিন শেষে তুমি কি বের করে দিবা। দেন হচ্ছে ওকে এরপরে যতই নতুন আমরা সিমিলার টাইপ অফ ডেটা দিই, ও হচ্ছে আমাদেরকে এটার এগেনস্টে একটা রেজাল্ট বের করে দেয়, একটা ইনফারেন্স বের করে দেয়। এজিআইটা হচ্ছে এমন একটা জিনিস যার সেন্স থাকবে, which will be able to learn things automatically। আমরা বলে দিব না যে তুমি এই ছবিটা দেখে কুকুরটাকে চিনবা, তখন ওকে আমরা যদি ছবিটা দেই ও কুকুর সহ ব্যাকগ্রাউন্ডের এলিমেন্ট সব কিছু চেনা শুরু করবে। একটা কুকুর সামনে আসলে এটার ব্যাকগ্রাউন্ডে কী কী জিনিস আছে, একটা মানুষ কীভাবে এর পাশে থাকতে পারে, ও এগুলো গেস করা শুরু করবে। এটা হচ্ছে ও দেখা শুরু করবে, ও এর পরের প্রেডিকশনটা চিন্তা করার চেষ্টা করতে পারে। ও এর আগে কি ঘটনা ঘটেছিল, হয়তো বা এখানে একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটো গাড়ি পড়ে আছে, এই গাড়িটা দেখে এই দুটো গাড়ি যে একসাথে এসে কোনো একটা রিজনে এখানে ধাক্কা খেয়েছে, এই জিনিসগুলো ও তখন চিন্তা করবে। ভেরি ইন্টারেস্টিং জিনিস। প্রথমত হচ্ছে যে ঠিক আছে এই ঘটনা ঘটলো, এই ঘটনা ঘটলে হিউম্যান রেস এক্সটিংক্ট হওয়ার রিলেশন কি, নাম্বার 1। নাম্বার 2, সেটা হচ্ছে রিসেন্টলি এই কার অ্যাক্সিডেন্টের ঘটনা বলার কারণে আমি মনে পড়লো হঠাৎ করে, সেটা হচ্ছে রিসেন্টলি আমি দেখলাম যে
মানুষের ব্রেইনটাকে রিড করার চেষ্টা করা হচ্ছে। জি, আসসালামু আলাইকুম। আমরা কিছু ওয়ার্কশপ আয়োজন করতে যাচ্ছি। ওয়ার্কশপগুলো খুব বিজনেস সেন্ট্রিক। একটা রেস্টুরেন্ট কিভাবে চালাবো, অথবা আমি আমার নিজের ফ্যাশন ব্র্যান্ড কিভাবে বড় করব, অথবা আমি একটা ই-কমার্স বিজনেস চালাতে যাচ্ছি, অথবা আমার খুব পছন্দ হচ্ছে অ্যাগ্রো এবং এগ্রিকালচার বিজনেস নিয়ে ওয়ার্কশপ। এর বাইরেও এআই এবং বিজনেস কমিউনিকেশন এরকম টপিকের মতো ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে খুব শীঘ্রই আপনাদের জন্য দুর্দান্ত কিছু ওয়ার্কশপ আমরা নিয়ে আসতে যাচ্ছি। এই ওয়ার্কশপগুলোয় দেশের সেরা সেরা এন্টারপ্রেনার এবং ট্রেনাররা তো থাকবেনই, এরপরও কোর্স মডিউল বা ওয়ার্কশপ মডিউল যেন আপনার জন্য স্পেশালি ক্যাটার করা হয়, টেইলর করা হয়, সেজন্য আমরা একটা সার্ভে করছি। এই সার্ভেটায় আপনি আপনার প্রয়োজন মতো কিছু কোয়েশ্চেন জুড়ে দিতে পারেন, সেগুলো নিয়েই আসলে ডেভেলপ হবে একটা অসাধারণ ওয়ার্কশপ। ডে লং এই ওয়ার্কশপ গুলো নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই। ফর্মটি পূরণ করে ফেলুন, দেখা হবে ওয়ার্কশপে। সালাম আলাইকুম। অর্থাৎ আমি একটা কোনো একটা কাজ করে আসলাম, কেউ একটা খুন করলো, এই করলো, সেই করলো, তাকে নিয়ে যাওয়া হলো কাস্টাডিতে, তাকে মনে কর রিমান্ডে নিয়ে যাওয়া হলো। এখন তো বাংলাদেশে কি হয়, রিমান্ডে নিয়ে গিয়ে ইচ্ছা মতো ডিম থেরাপি থেকে শুরু করে সবকিছু দিয়ে বের হয়ে আসে, হ্যাঁ আমি এটা করছি এইভাবে এইভাবে এইভাবে। ওয়্যারঅ্যাজ আমরা দেখতে পাচ্ছি ওর মাইন্ডটা রিড করা হচ্ছে, এবং ও রাস্তা দিয়ে হাঁটার সময় যদি একটা গাড়ি দেখে থাকে ওই গাড়িটার ভিজুয়াল চলে আসতেছে। এক্স্যাক্টলি। ও মাঝখানে একটা কুকুর দেখছিল, ওইখানে ও বলতেছে না কিচ্ছু, কুকুরের ছবি চলে আসতেছে। অর্থাৎ একটা মানুষ কিভাবে খুনটা করছিল সেটাও পসিবল। অ্যাকচুয়ালি এভাবে হচ্ছে কি না, নাকি এগুলো জাস্ট আমাদের কাছে মিডিয়ার মাধ্যমে আসতেছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রিলেশন কি এক্সটিং হওয়ার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই ধরনের ইনফরমেশন যে জিনিসগুলো আমরা দেখছি যে থ্রু আমরা মেমোরি রিড করার কথাটা যেটা আমরা বলছিলাম, মেমোরি রিড করার টেকনোলজি সম্পর্কে আই পার্সোনালি ডোন্ট হ্যাভ মাচ এক্সপিরিয়েন্স উইথ ইট। আমি বলতে পারবো না যে এটা খুব ভালোভাবে কতটুকু এগিয়েছে। ইট ইজ ভেরি মাচ পসিবল, কারণ এআই মার্কেটটা এআই এর ডেভেলপমেন্টটা হয়েছেই হচ্ছে থ্রু নিউরাল নেটওয়ার্ক ডেভেলপমেন্ট। নিউরাল নেটওয়ার্ক ডেভেলপমেন্ট হিউম্যান ব্রেইন যেভাবে কাজ করে, এটার ভেতরে যেরকম নিউরন আছে, এআই অ্যাপ্লিকেশনটা বা এই প্রোগ্রামটার ভেতরেও এই ধরনের নিউরাল নেটওয়ার্ক ডেভেলপ করেই হচ্ছে আমরা এআই দিয়ে কাজ করি। মাল্টিপল টাইপস অফ নিউরাল নেটওয়ার্কস আছে, যেটা আমাদের ব্রেনে 2020-তে খুব ইন্টারেস্টিং একটা ম্যাটার ছিল যে 2020-তে এআই আসলে কোন অবস্থায় ছিল। মানুষের হিউম্যান ব্রেনের ক্যাপাসিটির অনলি 2% কেপেবল ছিল একটা নিউরাল নেটওয়ার্ক ডেটা প্রসেস করার, যেটা এক্সপোনেনশিয়ালি বলা হয় যে পার ইয়ার এটা হচ্ছে 10% করে ইনক্রিজ হচ্ছে। সো এটা একটা ম্যাসিভ ব্যাপার। সো এই নিউরাল নেটওয়ার্কের আন্ডারস্ট্যান্ডিং আমাদের যত বাড়বে, আমরা আরও যত ইনডেপথ যেতে পারবো, মেবি মেমোরি রিডের পোর্শনটা ততটা ডেভেলপ হবে। যেটা বললাম যে আই ডু নট হ্যাভ মাচ এক্সপিরিয়েন্স উইথ ইট। আর এর বাইরে হচ্ছে এক্সটিংশনের ব্যাপার নিয়ে যদি আমি বলি, এক্সটিংশনটা আসলে অনেকভাবে ঘটতে পারে। এখনকার এআই রিসার্চ মার্কেটে এআই রিসার্চাররা কিন্তু স্পেসিফিক্যালি কেউ এই 2 বছর 3 বছর 5 বছরের বেশি প্রেডিক্ট করতে চাচ্ছেন না। তারা বলছেন এরপরে সব কিছু ফগি, উই ডু নট নো কী হবে, কীভাবে হবে। এটার অনেক রিজন আছে। আসলে আমরা ডেভেলপমেন্ট প্রোগ্রেসটাকেই ট্র্যাক করতে পারছি না সবাই। ইমাদ মোস্তাকের একটা লেকচার আই ভেরি মাচ এনজয়েড। উনি জাস্ট একটা কথা বলেছিলেন একটা কনফারেন্সে, যে ইফ ইউ আর সামওয়ান যে আমাকে জাস্ট ট্র্যাক করে বলতে পারবা ইউ নো এভরিথিং হ্যাপেনিং in the AI development market, you are hired in Stability AI. জাস্ট এটা ট্রেস করাটা এখন খুবই কমপ্লিকেটেড। এত দ্রুত ডেভেলপ হচ্ছে, আমরা আসলে ঠিকমতো ট্রেসই করতে পারছি না। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর মডেল তৈরি হচ্ছে। একটা সার্টেন সময় ছিল যখন আমাদের হচ্ছে কোনো একটা অ্যাপ্লিকেশন, কোনো একটা নেটওয়ার্ক, কোনো একটা কম্পিউটার হ্যাক করার জন্য আমাদেরকে ভালো কোডার হতে হতো। নাও ইউ হ্যাভ সামথিং কল্ড পয়জন জিপিটি, যেখানে ইউ ক্যান গিভ ইট টেক্সচুয়াল প্রম্পট টু হ্যাক সামথিং। এটা কি পডকাস্টে বলে গিয়ে ধরা খেলাম না আমরা? Something I can go into more detail, deeper detail into better things. এর বাইরে অনেক ভালো ভালো মডেলও আছে। আমরা আসলে ধরা খেয়ে যাওয়ার ব্যাপারটা এরকম না, শেখার অনেক কিছু আছে। লাইক এথিক্যাল হ্যাকিং বলেও একটা কথা আছে। উই ক্যান লার্ন ফ্রম দিস কাইন্ড অফ মডেলস, বাট মডেলের ইনার ওয়ার্কিংসগুলো ভালোভাবে জানতে হবে। এটা আসলে একটু প্রোগ্রামার স্পেসিফিক কথা বলে ফেললাম, যদিও আজকের টপিকটা সম্ভবত অ্যাজ ফার এজ আই আন্ডারস্ট্যান্ড যে উই শুড টক অ্যাবাউট মোর অ্যাবাউট বিজনেসেস অর আমাদের ডেভেলপমেন্টে, আমাদের কান্ট্রির ডেভেলপমেন্টে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা আসলে অনেক দিকে যাওয়ার চেষ্টা করি, বাট ওয়েট ইট ইজ অ্যাবাউট টু সেন্সের অডিয়েন্সরাও একটু কানেক্ট করার চেষ্টা করতে পারে, চায় যে
ওকে ভাই বুঝলাম এইটা হইতেছে, বাট ওয়াটস ইন ইট ফর মি, আমার এখান থেকে পাওয়ার কি আছে? সো এই জায়গা থেকে মানে অবভিয়াসলি আমার আন্ডারস্ট্যান্ডিংটা একদম হুবহু সবসময় নাফিসের মতো কাজ করে তা না, বা নাফিসা আমারটার মতো কাজ না। এই কারণে আমরা ডিফারেন্ট অডিয়েন্সের মাইন্ডসেটটা আমাদের সাথে ম্যাচ করে কিছু কিছু জায়গায়। সো আমি এই মুহূর্তে আগে আমারটা বুঝতে চাচ্ছি, হ্যাঁ, যে ইউ টেল মি যে আমি আসলে বিজনেস কনসালটেন্সি বা ব্র্যান্ডিং কনসালটেন্সি নিয়ে আসলে কাজ করি। তো আমার দেখা হয় প্রচুর এন্টারপ্রেনার্সদের সাথে, আলহামদুলিল্লাহ। তাদের এখানে কি দরকার? তারা এআই দিয়ে করবেটা কি ভাই? তাদের কেন এটা জানা দরকার? কি বোঝা দরকার? কত লেভেলে বোঝা দরকার? চ্যাটজিপিটি হয়েছে তো ইনাফ, তো আর কি? আই আন্ডারস্ট্যান্ড। এর আগের কোয়েশ্চেনটা একটু শেষ করে আসি, যেটা হচ্ছে কেন আমরা এআই এর আসলে ইভিল পার্টটা নিয়ে চিন্তা করি, যে এআই যে ডিস্ট্রাকটিভ হতে পারে। ইলন মাস্কের মতো মানুষে বলছে যে না, রেগুলেশন নিয়ে আসো তাড়াতাড়ি, আগে এআই ডেভেলপমেন্ট বন্ধ করো অ্যাটলিস্ট 6 মান্থের জন্য, তারপরে আবার ডেভেলপমেন্ট শুরু করো, রেগুলেশন নিয়ে আসি। এটার রিজনটা কি? রিজনটা হচ্ছে দিন শেষে সব কিছুর হচ্ছে কন্ট্রোল। যখন পারমাণবিক বোমা আবিষ্কার হলো, ওপেনহাইমার একটা স্পেসিফিক, তার খুব বিখ্যাত একটা কোট আছে, কোটের মিনিংটা হচ্ছে সামথিং লাইক দিস, যে আজকে থেকে পৃথিবীটা বদলে গেল, এরপর যদি ওয়ার্ল্ড ওয়ার হয়, কোনো বিশ্বযুদ্ধ হয়, তাহলে এটার পরিণতিটা খুবই খারাপ হবে। সো সামথিং লাইক সিমিলার ওই রেঞ্জে কোনো ইম্প্যাক্টটা আমরা এআই এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করছি। এআই এর রিসার্চাররা, এআই এর লিডিং পার্সনরা যারা এখানে ইমপ্রেশন রাখছেন, ডেভেলপ করছেন, তারা বলছেন যে এটা এই ধরনের ভয়ঙ্কর, এর থেকেও ভয়ঙ্কর হয়তো বা ইম্প্যাক্ট রাখবে ফিউচারে যদি আমরা কন্ট্রোল না করতে পারি। সো কন্ট্রোল ভেরি ইম্পর্টেন্ট, কারণ এআই এখন আমাদের হয়ে কাজ করে। চ্যাটজিপিটিতে আমরা একটা প্রম্পট দিলে, একটা কথা বললে, ওই অনুযায়ী হচ্ছে অ্যান্সার দিচ্ছে। বাট যখন চ্যাটজিপিটি নিজে হাঁটতে পারবে, ফিজিক্যাল একটা বডি পাবে, যখন নিজে চিন্তা করতে পারবে, লাইক এজিআই যেটাকে আমরা বলি হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এবং সে নিজেকে যখন নিজেই ডেভেলপ করতে পারবে থ্রু এক্সপিরিয়েন্সিং থিংস, তখন কিন্তু আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেল। তখন যদি তার কাছে মনে হয়, তখন যদি কোনো এআই মডেলের কাছে মনে হয়, পাওয়ারফুল এআই মডেলের কাছে মনে হয় যে না, হিউম্যান বিইংস আর নট গুড, এরা না থাকলে ভালো, তখন এই সিনারিও আমরা কিভাবে কন্ট্রোল করব? কারণ আমরা তো কন্ট্রোল করতে পারি না। একটা রোবটের ফিজিক্যাল বডির স্ট্রেংথ আর হিউম্যান ফিজিক্যাল বডির স্ট্রেংথ সেম না। দেয়ার ওয়েপেন অ্যাকুরেসি, হিউম্যানের ওয়েপেন অ্যাকুরেসি সেম না। অলরেডি কিন্তু মিলিটারিতে রোবটস ব্যবহার হচ্ছে, ড্রোনস ব্যবহার হচ্ছে, ভেরি ডেঞ্জারাস এবং ভেরি ফিয়ারফুল থিংস। কিন্তু এখানে কিন্তু এখনও এআই ইমপ্লিমেন্টেড হয়নি, ফুললি এআই ইমপ্লিমেন্টেড হয়নি। এখানে যখন এআই ইমপ্লিমেন্ট হবে, ফুললি এজিআই ইমপ্লিমেন্ট হবে, দ্যাট ক্যান বি এ ভেরি ডিস্ট্রাকটিভ থিং। সো এই জায়গায় হচ্ছে রেস্ট্রিকশনের জন্য সবাই খুব সিরিয়াসলি বলছে যে ডেভেলপমেন্টের প্রোগ্রেসটাকে রেস্ট্রিক্ট করেন, আগে রুলস আনেন, একটা এআইতে কি থাকতে পারে, ওর সর্বোচ্চ ক্যাপাসিটি কতটুকু হতে পারে, এই জিনিসগুলো আগে ডিফাইন করেন, সবাই এই মডেলে ডেভেলপ করবে এটাকে আগে এনশিওর করেন, দেন গো ফর দ্য ডেভেলপমেন্ট। কারণ এত দ্রুত ডেভেলপমেন্ট হচ্ছে যে আমরা ট্র্যাক করতে পারছি না কোথায় কী হচ্ছে। আরও মজার ব্যাপার আছে বায়োকেমিক্যাল ওয়ারফেয়ারের ব্যাপারে। কিছুদিন আগে এটা মেবি অ্যারাউন্ড 6 or 7 মান্থসের আশেপাশের একটা ঘটনা। একটা মেডিকেল ল্যাব, তারা একটা এআই মডেলকে প্রুফ করার জন্য যে আসলে এআই দিয়ে খারাপ কি পসিবল, তারা প্রুফ করার জন্য যে এআই আসলে কি করতে পারে, একটা মেডিকেল ল্যাব তাকে মেডিকেল ডেটা ফিড করেছে। যেই রিসার্চ ইনস্টিটিউটটার কাজই হচ্ছে ডেভেলপিং নিউ ড্রাগস। সো তাকে ফিড করার পরে নর্মালি কিন্তু এআই মডেলগুলোর উপরে অনেক ধরনের লেয়ার থাকে, ফাইন টিউনিং থাকে। বলা হয় যে তোমাকে যদি এই ধরনের কেউ যদি তোমাকে বলে কীভাবে বম তৈরি করবো, তুমি বলবা না, এটা একটা ফাইন টিউন মডেলের ভেতরে পড়ে। ওই মডেলটার উপর থেকে এ ধরনের সব রেস্ট্রিকশন উঠিয়ে দেওয়া হয়েছিল। রেস্ট্রিকশন উঠিয়ে দিয়ে তাকে বলা হয়েছে ক্রিয়েট কেমিক্যাল ড্রাগস, যেটা হচ্ছে পয়জনাস এবং ভেরি ডেঞ্জারাস ফর পিপল, তুমি এটা বানাও। তুমি তো এখন জানো, তোমাকে তো ট্রেন করা হয়েছে অনেক ডেটার উপরে। সো সে হচ্ছে উইদিন 6 hours 40,000 এ ধরনের ওয়েপেনাইজড ড্রাগ ফর্মুলা জেনারেট করেছে, উইচ ইজ জাস্ট মানে আনইমাজিনেবল। আমাদের জন্য আসলে অকল্পনীয় একটা নাম্বার, যে আসলে এআই দিয়ে খারাপ কি হতে পারে। এটা তো হিউম্যান ইন্টারভেনশনের পর, আর যখন এআই নিজেই এই কাজটা করতে পারবে, ওয়েন এআই রোবট, ওপেন এআই কিন্তু অলরেডি নিও নামের একটা রোবট ডেভেলপ করছে, ফিজিক্যাল রোবট, উইচ ক্যান বাইপেডাল রোবট, যেটা হাঁটতে পারে, চলতে পারে, কাজ করতে পারে।
সো যখন সে আপনার মানে আমাদের হয়ে কফি বানাবে, ফুড প্রিপেয়ার করবে। আপনি কি কন্টেন্ট বানাতে যাচ্ছেন কিন্তু একটা ভয় কাজ করছে, আপনি বুঝতে পারছেন না আপনাকে দিয়ে আদৌ হবে কিনা, দেন উই গট দ্য বেস্ট সলিউশন ফর ইউ। আমি দীর্ঘ 10 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত। আমি এই সেক্টরে অনেক কন্টেন্ট ক্রিয়েটার্স এবং ব্র্যান্ডসদেরকে গ্রো করতে হেল্প করেছি, এবং যে ফর্মুলা দিয়ে আমি বাংলাদেশের সবচাইতে বড় বিজনেস পডকাস্ট চ্যানেল স্ট্যাবলিশ করছি, সেই সেম ফর্মুলা আমি শেয়ার করব ইম্প্যাক্ট একাডেমির কন্টেন্ট ক্রিয়েশন বুট ক্যাম্পে আপনাদের সাথে। ইম্প্যাক্ট একাডেমির 10 সপ্তাহের এই বুট ক্যাম্পে আমি ছাড়াও জুবের তালুকদার, স্টোরি হেড, ইয়াহিয়া আমিনের মতো ইন্ডাস্ট্রি এক্সপার্টস থাকবেন ইনস্ট্রাক্টরস হিসেবে। এই বুট ক্যাম্পে আপনি পাচ্ছেন 50টা ইন্টেন্সিভ ক্লাস, সাথে 100% মানি ব্যাক গ্যারেন্টি। আর আজকের এই এপিসোডে আপনারা যদি রাতুল20 এই কুপন কোড ইউজ করেন, তাহলে প্রথম 10 জন পাবেন 20% ডিসকাউন্ট। আমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 15ই জুন, তাই আর দেরি না করে আজই রেজিস্ট্রেশন করে ফেলুন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েশন বুট ক্যাম্পের ভিতরে। আমরা তো জানি না তার ইনার ওয়ার্কিংসটা আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে, সো উই নিড টু হ্যাভ দ্যাট কন্ট্রোল। রেগুলেশনস দরকার ফার্স্ট অফ অল। এক্স্যাক্টলি, যেটার জন্য খুব চলছে। তবে আরেকটা মজার আমি ইনফরমেশন দিতে পারি যেটা ইন্টারেস্টিং। ইলন মাস্কের কথা যেহেতু উঠলো, ইলন মাস্ক যদিও খুবই প্রোটেস্টিভ একটা মুডে থাকেন এবং কাজ করে যাচ্ছেন রেগুলেশন নিয়ে আসার জন্য। ওপেন এআই এর কিন্তু ওয়ান অফ দ্য ফাউন্ডার্স ইলন মাস্ক ছিলেন, এটা আমরা জানি। তারপরে তার একটা সাক্ষাৎকারে দেখেছিলাম ওখানে গুগলের ফাউন্ডার্স এরকম সামথিং পিপল ছিল। তখন ওপেন এআই ডেভেলপমেন্ট দেখে ইলন মাস্ক বলেছিলেন যে উই শুড কন্ট্রোল ইট, থ্রটল ইট বেসিক্যালি। তো তারা বলেছিল কেন? তখন ইলন মাস্ক বলেছিল এটা হিউম্যান স্পিসিসের জন্য ডেঞ্জারাস হতে পারে। তখন তাকে একটা মানে আমরা যেটাকে বলি হচ্ছে কাজ করা হয়েছিল, বলা হয়েছিল যে ইউ আর এ স্পিসিস্ট। সো ওইটা ইলন মাস্কের খুব গায়ে লেগেছিল যে আমি হিউম্যান বিংসের জন্য চিন্তা করলাম, আবার আমাকে তুমি এটা নিয়ে খারাপ কথাও বললা, আই উইল নট স্টে উইথ ইউ। যাই হোক, অনেক হিস্ট্রি আছে। এরপর যখন উনি সরে আসলেন এবং জাস্ট রিসেন্টলি মেবি ইন লাস্ট 2 or 3 weeks ago ইলন মাস্ক কিন্তু নতুন আরেকটা এআই কোম্পানি ফর্ম করেছেন, যেটার নাম হচ্ছে XAI। এবং উনি এটা ডিরেক্টিভ দিয়েছেন যে ইউনিভার্সের ইনার ওয়ার্কিংসটা বোঝার জন্য এই এআই কোম্পানিটা কাজ করবে। এটা হচ্ছে বেসিক্যালি আসলে খারাপ দিক রিলেট করা, যে আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে বা খারাপ হতে পারে। আমরাও খারাপ করতে পারি, এজিআই লাগবে না। আমরা মানুষরাও যথেষ্ট ড্যামেজিং আমাদের নিজেদের জন্য। এটা আসলে হিস্ট্রি আমাদেরকে খুব ভালোভাবেই শেখায়। সো ইমপ্লিমেন্টেশনটা আসলে কার হাতে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এটাও মনিটর করা এবং কন্ট্রোল করার দরকার আছে। আচ্ছা, এরকম কি ব্যাপারটা কি এরকম হইতেছে না, যেমন যখনই কোনো একটা টেকনোলজিক্যাল রেভলিউশন হয় টেকনোলজি বা ম্যানকাইন্ডে সিভিলাইজেশনে, যে যেমন আমি যদি 100 বছর 200 বছর 300 বছর আগে যাই, যখন এই যে আচ্ছা ট্রেন আবিষ্কার হইলো অ্যান্ড রোডস হইতেছে, স্টিম ইঞ্জিন স্পেশালি, তখন তো প্রোটেস্ট হয়েছিল, রাইট? আগে তো ঘোড়ার গাড়িতে মানুষজন যাইতো। তারপর কি ইন্টারেস্টিং স্টোরি, যে টায়ার কিভাবে প্রমোট করা হইতো, টায়ার্স অ্যান্ড ওই মিশেল যেই রেস্টুরেন্ট, ওটা তো ওভাবে করে প্রমোট করতো। এটা নিয়ে অনেক মজার ইন্টারেস্টিং কনস্পিরেসি থিওরিও আছে কিন্তু, যে অটোমোবাইল কোম্পানিজগুলো কিন্তু আসলে বেসিক্যালি অটোমোবাইল তো আসলে ইউজ করতে যাচ্ছে তো না মানুষ। ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ছিল হচ্ছে রাস্তা নাই, ওরা সমস্যা। ওরা সরকারের টাকা দিয়ে রাস্তা বানাইছে, সরকারের টাকা দিয়ে রাস্তা বানানো হয়েছে। এটার কারণে কিন্তু ডিমান্ড জেনারেট হয়েছে অটোমোবাইলসে। মজার টপিক আছে। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় না যে কি আমরা একটু ওভার প্যানিক করতেছি? আমি কেন বলতেছি জিনিসটা, যে যদি আমি 100-200 বছর আগে চলে যাই, যে যখন স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়েছিল, এবং এগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক কিছু কনস্পিরেসি, হোয়াট এভার ইট ইজ, বাট এভরি টাইম একটা রেভলিউশন ঘটছে। ইন্টারনেট আসার আগে মানুষজন বলছে কি ইমেল, এটা কি জিনিস বা এগুলো কি ইউজ করেন, এটার দরকার নেই, এটা কখনো, এটা জাস্ট একটা ফ্যাড মানে টেম্পোরারি একটা জিনিস। প্রত্যেকটা সময় কিন্তু আমরা এইরকম চেঞ্জেসকে একটু প্যানিক অবস্থায় ডিল করছি। এখন বিষয়টা কি সেম জিনিসই হচ্ছে কিনা এআইয়ের ক্ষেত্রে, যে আমরা কি একটু বেশি প্যানিক করতেছি, না এই প্যানিকটা কি জাস্টিফাইড? আমি মনে করি অলরেডি আমরা এটার ইম্প্যাক্টটা মার্কেটে বেশ কিছু এক্সাম্পল আমরা দেখতেই পাই। কিছুদিন আগে হলিউডে কিন্তু খুব বড় রকম একটা আন্দোলন হলো, অলরেডি এখনও মনে হয় চলছে। সেটা হচ্ছে রাইটারদের
রাইটার, দুদিন পর পরই হয় খালি রাইটারদের। কিন্তু এবার হচ্ছে তাদেরকে খুব বেশি মনিটাইজ করা হচ্ছে বিকজ অফ এআই। কারণ হচ্ছে মনিটাইজ করা হচ্ছে বলতে হচ্ছে কি তাদের পেটা কমিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে এনাফ কন্টেন্ট রাইট করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বলা হচ্ছে যে জেনারেট দিস উইথ এআই, ফাস্টার টাইমে ডেলিভার করো, অল্প টাকায় করে দাও, কারণ এখন তোমাদের কাছে আরও বেটার টুল আছে, তোমাদের ক্রিয়েটিভিটি, এই ইমাজিনেশন এগুলো আসলে খুব বেশি লাগছে না। তো এটা নিয়ে খুব আন্দোলন চলছে অলরেডি। জব মার্কেটে এটার একটা ইম্প্যাক্ট আমরা আন্দোলনের মাধ্যমে দেখতে পাচ্ছি, নট যে আচ্ছা না আমার কাজ চলে যাচ্ছে, আমার তো আগের মতো ইম্পর্টেন্স ফিল করছি না, আগের মতো আমাকে এই জিনিসটাতে এভাবে আমি আরও হায়ার পজিশনে রিচ করার জন্য আমার যে জিনিসটা দেখাতে হতো ওইটা তো এখন একটা টুলই দেখিয়ে দিচ্ছে। এই চ্যালেঞ্জেস নিজের স্কিল ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ থেকে, এটা সিঙ্গেল পার্সনের ভয়েস না, এটা আমরা অলরেডি মার্কেটে দেখতেই পাচ্ছি হচ্ছে, মানে থ্রু এ প্রোটেস্ট এরকম আমরা দেখতে পাচ্ছি। আর এর আগে রেভলিউশনগুলো কিন্তু একটু ডিফারেন্ট ছিল, আমরা সিমিলার রেভলিউশন কম্পেয়ার করতে পারছি না এই কারণেই। স্টিম ইঞ্জিন, ইটস অ্যান ইঞ্জিন টু ডু এ স্পেসিফিক টাস্ক, টু মুভ থিংস, টু জেনারেট এনার্জি, টু ডু থিংস। ইটস রিলেভেন্ট টু এনার্জি, নট থট প্রসেস। যখন রেভলিউশন আসে, আমরা এর আগে এমন কোনো রেভলিউশনে যাইনি, খুব ডিস্ট্রাকটিভ রেভলিউশনারি কাজ হয়তো বা করে ফেলেছি, পারমাণবিক বোমা আবিষ্কার করে, যেটা দিয়ে সব শেষ করলে শেষ, কোনো ডান বামে কোনো কথা হবে না, একেবারে শেষ। কিন্তু এআই হচ্ছে সামথিং লাইক এমন একটা জিনিস যেটা মানুষকে ট্রিক করতে পারবে। ও বুঝাতে পারবে যে এখানে আমাদের সামনে নাফিস ভাই নাই, কিন্তু নাফিস ভাই তো আমাকে এই কথাটা বলছে, উনি তো টিভিতে এই মেসেজটা আমাকে দিয়ে গেছে, পডকাস্টে বলে গেছে। ভুল মেসেজ শেয়ার করা, ভুল ইনফরমেশন শেয়ার করা, ভুলভাবে মানুষকে ডিরেকশন দেয়া, এটার বাইরে হচ্ছে নিজেকে অ্যাপ্লাই করা, জোর দেয়া, অ্যাকুরেসি পার্সপেক্টিভ থেকে ওয়ারফেয়ার যেগুলোর কথা বললাম, এগুলো তো আসলে খুব সিরিয়াস ম্যাটার। যখন তারা নিজেরা নিজেদেরকে ডেভেলপ, স্টিম ইঞ্জিন কখনোই নিজেরা নিজেদেরকে ডেভেলপ করবে এই ধরনের ইস্যু আমরা চিন্তা করিনি। আর এর বাইরেও আরেকটা জিনিস, যখন এই ধরনের রেভলিউশন ঘটেছে অনেক মানুষের কিন্তু জব গিয়েছে, তারা কিন্তু না খেয়ে থেকেছেন। ডিফারেন্ট স্কিল ডেভেলপ করতে হয়েছে ওভার টাইম, না আমি এখন এই কাজটা করব না, এখন আমি ডিফারেন্ট কাজে যাব। অনেক পরে, আরও ভালো একটা সময় পরে হচ্ছে কার ইন্ডাস্ট্রি বা ভেহিকেল ইন্ডাস্ট্রি আসার পর আবার অনেকগুলো মানুষ হচ্ছে ওখানে জব পেয়েছেন। এখন আমরা শুনি অ্যারাউন্ড মনে হয় 10,000 কার্স ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মধ্যে হচ্ছে প্রতিদিন বানানো হয়, 10,000 গাড়ির মতো। সো একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, যেটা আগে হয়তোবা ওই যখন স্টিম ইঞ্জিন আসলো তখন ছিল না। এটা আসতেও তো 200 বছর সময় লেগেছে, মানুষকে অ্যাডপ্ট করতে হয়েছে। সো আমরা এই 200 বছর একটা আমাদের মতো চিন্তা করা একটা আর্টিফিশিয়াল বিইং এর সাথে টিকে থাকতে পারবো কিনা, এটাও কিন্তু ম্যাটার। কারণ আমরা টু বি অনেস্ট, আমরা কোথাও কিন্তু সাবসিডি যে জিনিসটা আমরা চিন্তা করি যে ওকে ফাইন আমার নিড নাই, আমার দেশে তো অ্যাটলিস্ট আমি বসে থাকলেও তো আমি খাবার পাবো, আমি তো থাকতে পারবো, আমার তো থাকার জায়গা আছে। এটা আসলে এক্সপেক্ট করা তো যায় না, আমাকে কিছু করতে হবে, খেতে হবে, প্লাস আমাদের অ্যাক্টিভিটির প্রয়োজন আছে। উই নিড টু ওয়ার্ক, ডু থিংস। যত অলসতা আসবে উইল গেট মোর ইন্টু ডিজিজেস, আরও রোগশোক বাড়বে, সমস্যা জেনারেট হবে, বাট অ্যাফোর্ডেবিলিটি তো বাড়ছে না মানুষের। অনেক ধরনের ইম্প্যাক্টই এখানে ঘটতে পারে। আর এআইটা হচ্ছে কি, স্টিম ইঞ্জিন কী করবে হয়তো বা তখন প্রপারলি প্রেডিক্ট করা যাচ্ছিল না ফর দ্য ল্যাক অফ সায়েন্সেস। এখন সিমিলার জিনিস আমরা চিন্তা করতে পারি। এখন আমরা নতুন এই যে কোয়ান্টাম কম্পিউটিং, এটা আসলে কি হবে, উই নো এক্স্যাক্টলি হোয়াট উইল হ্যাপেন। তখন এতটা ডেভেলপ ছিল না আমাদের টেকনোলজি বোঝার জন্য। এআই নিয়ে আসলে কি হবে, আমাদের কারেন্ট টেকনোলজি বা আমাদের কারেন্ট রিসার্চাররাই এটা কল্পনা করতে পারছেন না। সো দে আর ভেরি ফিয়ারফুল অ্যাবাউট দিস কাইন্ড অফ থিং। আচ্ছা, এটা কি একটা বাজে অ্যাপ্লিকেশন এরকম হতে পারে? দেখ, মানে আসলে অডিয়েন্সকে একটু কানেক্ট করে বলতেছি, সেটা হচ্ছে হয়তোবা এখন এরকম অনেকগুলো কথা আমাদের উঠতে পারে যে এই জিনিসগুলো এই মুহূর্তেই আমাদেরকে খুব মানে ইম্প্যাক্ট করবে না, এই মুহূর্তে আমাদের এফেক্ট করবে না, কিন্তু এভাবে যদি চিন্তা কখনো না করি, হ্যাঁ, তাহলে হয়তোবা এটা নিয়ে সামনের দিনে প্রিপেয়ার্ডও হওয়া যায় না। সো আমি এমনি বলতেছি এখন একটা কথা, সেটা হচ্ছে ধরে নিলাম যে কোনো একটা জাতিকে আমি শেষ করে দিব, শোয়াই দিব। আচ্ছা, হিস্ট্রিতে আছে এরকম ঘটনা। ওকে, আচ্ছা, আমি মনে করো আমি কোনো একটা দেশ দখল করলাম, আমি একটা দেশ দখল করলাম। ওকে, এবার ওই দেশ দখল করে আমি তো ওই দেশে যারা অ্যাবরিজিনাল যারা অলরেডি আছেন ওই দেশে, সেই মানুষগুলোকে তো সরাইতে হবে।
আদারওয়াইজ আমি এখানে আমার পাওয়ার এস্টাবলিশ করবো কিভাবে? তুই বুঝতে পারবি কতক্ষণ পরে, হয়তো ইন্টারন্যাশনাল অনেক দেশ আছে যাদের কথা আমি মনে হয় এক্সাম্পল কয়েকটা মাথায় ঘুরছে, এক্স্যাক্টলি একদম যে কান্ট্রিতে মানুষ গণহারে বাংলাদেশ থেকে যায়। তো ওইখানে মনে কর আমি চাচ্ছি যে এই যাদের অ্যাকচুয়ালি এই দেশটা তাদের হাত থেকে পাওয়ার সরাইতে, তাহলে কি করা উচিত? এদেরকে আইলসা বানাও। এক্স্যাক্টলি, হ্যাঁ, এদের খাওয়ান দরকার, ওরা যা চাবে আমি তাকে দিয়ে দিব। ওদের এডুকেশনের আর প্রয়োজন নাই, ওদের স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন নাই। ওরা যদি কোনো দোকানে ঢুকে একটা খাবার নিয়ে চলে যায়, কোনো কথা বলবো না, ও নিয়ে চলে যাক। ব্লাইন্ড দেম উইথ লাক্সারি। এক্স্যাক্টলি। সো এইরকম করে সুন্দর করে ওদের এমন অবস্থা দিয়ে দাও সো দ্যাট ওদের হাতে ওরা বুঝবেও না যে দে আর অ্যাকচুয়ালি কন্ট্রোলড, ওদের হাতে কোনো কন্ট্রোল থাকবে না। আচ্ছা, অল্প কয়জন মানুষ হলেই কিন্তু এটা করা পসিবল। মনে করো একটা দেশে, বাংলাদেশ, কোটি 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 মানুষ বাইরে থেকে এসে সবাইকে এভাবে ফিট করে দিয়ে আসলে পসিবল না। সো ওয়েন এভার ইউ ওয়ান্ট কন্ট্রোল ওভার পিপল, তখন এরকম কোটি কোটি মানুষের উপর কিন্তু কন্ট্রোল নেওয়া পসিবল না। সো ঠিক আছে, কারণ আমি এটার মধ্যে একটু ছোট করে যদি বলতাম, অলরেডি দিস ইজ বিং ইমপ্লিমেন্টেড থ্রু সোশ্যাল স্কোরিং চায়নাতে, এবং বাংলাদেশের থেকে অনেক বেশি মানুষ থাকে। ওকে ওকে, আচ্ছা, আমি যেটা আসতে চাচ্ছি, মনে কর আমি কথাটা বুঝতে পেরেছি, আমি জাস্ট বলছিলাম, আমি জাস্ট তুলনা করে বলতেছি 10টা মানুষ এখানে আছে, 10 জনকে কন্ট্রোল করা, আর 5 জন এখানে আছে, 5 জনকে কন্ট্রোল করা। ইনফ্লুয়েন্সিয়াল পিপল, 5 জনকে কন্ট্রোল করতে পারাটা সহজ না? অবশ্যই সহজ। সো ব্যাপারটা হচ্ছে এটা। এবার সেটা হচ্ছে আজকে আমরা যে সকল টেকনোলজি দেখতে পাচ্ছি, সেই টেকনোলজিগুলো কিন্তু আজকে চোখে দেখতে পাচ্ছি, কিন্তু এইটা ডেভেলপমেন্ট কি আজকে থেকে শুরু হইলো? না, অবশ্যই। আচ্ছা, আজকে যে সকল টেকনোলজি দেখতে পাচ্ছি সেগুলো ওয়ারফেয়ারের কারণে হোক আর যে কোনো জায়গায় হোক, মেইনলি ডিফেন্সে ইন্টারন্যাশনাল বড় বড় জায়গায় অনেক আগে থেকে রিসার্চ হয়ে আছে। অবশ্যই। আচ্ছা, সেটা তাদের দেশ প্রোটেক্ট করার জন্য হোক অথবা অন্য কারোকে অ্যাটাক করার জন্য। অবশ্যই। তো কথা হচ্ছে এই সব কিছুর মাধ্যমে এআইতে একটা জিনিস আমাদের চোখে খুব ভাসতেছে যে ওকে, তাহলে আমার এই কাজটার জন্য আর 100 মানুষের দরকার নাই, 10 জন হইলেই হয়। সো এত মানুষ রাইখা তো দরকার নাই, কারণ আই ওয়ান্ট টেক কন্ট্রোল ওভার পিপল। 100 মানুষ থাকলে তো কন্ট্রোল নিতে পারতেছি না। স্ট্যাবলিশ সামথিং যেটার উপর আমার এই মানুষের উপর ডিপেন্ডেন্সি কমে যায়। আমাকে সে আর বাতাস করবে না, আমাকে খাবার সার্ভ করবে না, আমাকে এইটা করবে না, ওইটা করবে না, ফ্যাক্টরি চালাবে না। সো দ্যাট আই ক্যান ডিসাইড যে ওকে, আগামীকাল থেকে এই এক ঘটনার কারণে এতজন লোক আর পৃথিবীতে না থাকলেও হয়, কেন? I will take the control. There's some very serious accusations or conspiracy theories, যেটা হচ্ছে ইউরোপ এবং ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোর কিছু কমিউনিটি আছে। কমিউনিটি বলতে হচ্ছে যেটাকে আমরা ইলুমিনাটির মতো চিন্তা করি, নট ইলুমিনাটি, চিন্তা করি কিছু আন্ডারওয়ার্ল্ড কমিউনিটি আছে যারা কিন্তু অলরেডি এটার এগেনস্টে অনেক স্টেপ নিয়েছেন। হিউম্যান বিংসের, নাম্বারস অফ হিউম্যান বিংসের কথা যেটা বলছিলাম, সেটা হচ্ছে তাদের মতামত অনুযায়ী লাস্ট টাইম আমি যতটুকু এটা নিয়ে পড়েছিলাম, সামথিং লাইক 500 million পিপল ইজ দ্য মোস্ট দ্যাট শুড এক্সিস্ট ইন দিস ওয়ার্ল্ড। এবং এটা নিয়ে কিন্তু মাল্টিপল অ্যাটেম্পট উইচ আর মোস্টলি যেটাকে আমরা কনস্পিরেসি থিওরি হিসেবে হচ্ছে সামনে দেখি বা জানতে পাই, চোখের সামনে অনেক কিছু ঘটতেছে, এগুলো রিলেট করতে গেলে দিন শেষে আবার বলি কি, ও কনস্পিরেসি অ্যান্ড উই শুড নট। আসলে এই জিনিসগুলোকে খুব বেশি হাইপড আপ করাটাও আসলে আমার মনে হয় না যে খুব লজিক্যাল কিছু, কারণ ফিয়ার মঙ্গারিং ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং। মানুষের ভেতরে ভয় ঢুকে গেলে না, মানুষ অনেক কিছুই ভালোভাবে সুস্থ মস্তিষ্কে চিন্তা করতে পারে না যে ও তো আমাকে মারার জন্য বাসা থেকে বের হয়েছে। মানে ইটস এ ভেরি চ্যালেঞ্জিং থিং। মানে এই ধরনের থট প্রসেস সবসময় ভালো না, বাট যদি আরো ক্লিয়ারলি আমরা জানতে পারতাম হয়তো ভালো কিছু হতো। যাই হোক, আমরা থ্রু আমি অ্যাকচুয়ালি যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের কোনো কিছুর প্রতি ভয়টা তৈরি হওয়ার অন্যতম একটা রিজন হচ্ছে নট নোয়িং অ্যাবাউট দ্য থিং। এক্স্যাক্টলি। সেটা হচ্ছে মনে করো একটা টানেল আছে, সেই টানেলটা অন্ধকার, আমি জানি না ভেতরে কি আছে, আমি যে পরিমাণ ভয় পাচ্ছি। এবার আমাকে কেউ একজন বললো যে ভাই ভেতরে একটা কুমির আছে, একটাই কুমির আছে ভাই। এইবার আমি জানি যে কুমির আছে, ওকে, আমি যাইতেও পারি, নাও যেতে পারি, আমি এই করতে পারি, ওই করতে পারি, আমি স্টিল লাগে তারপর হাঁটা দিলাম দরকার হলে। এক্স্যাক্টলি, আই নো অ্যাবাউট দ্য থিং। এবার নট নোয়িং
হোয়াটস ইনসাইড, এবার আমি চিন্তা করতেছি জিন পড়ি এই সেই ভয় আর ভয়। সো এনিওয়ে রাতুল, আসলে তোকে যেভাবে চিনি সেটা হচ্ছে যে ইউ আর সামওয়ান হু লাভ টু ইমপ্লিমেন্ট টেকনোলজি ফর দ্য বিজনেস। তুই পিওরলি তোর যে ক্যারিয়ার পাথ যেটা দেখি সবসময় প্রোডাক্ট ম্যানেজমেন্ট, প্রোডাক্ট অর্থাৎ ডিজাইন আ প্রোডাক্ট দ্যাট ক্যান বি সোল্ড। আই হার্ডলি হ্যাভ সিন ইউ উইথ সামথিং যেটা বেচা যায় না। ইউ আর Okay, you are being very generous. I understand. Okay, go on, please. Thank you. You are creating something for the people who employ you or you create by your own. সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ you create something যেটা কিনা বেচা যায়। কেন বেচা যায়? বিকজ এটা দিয়ে কোনো কাজে আসে। আমি ইঞ্জিনিয়ারিং আর সায়েন্সের মধ্যে একটা পার্থক্য বুঝি, সেটা হচ্ছে সায়েন্স। মনে কর আমি যদি এখন অমুক আর অমুক ম্যাটেরিয়ালকে দিয়ে গোল্ড বানাইতে পারি, হ্যাঁ, যেটা বানাইতে আমার গোল্ড কেনার চেয়েও কোটি কোটি টাকা খরচ বেশি হয়, তাও আমি ফর্মুলাটা ডেভেলপ করতে পারলাম। সায়েন্স ওয়ার্ল্ডে কিন্তু আমি রেভলিউশন আনলাম, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে 2 টাকার দাম নাই। বিকজ ইঞ্জিনিয়ারিং হইতে হবে প্র্যাকটিক্যাল। এক্স্যাক্টলি যে তুমি ভাই তো কি হয়েছে, তুমি উল্টা কাজ করো, গোল্ডের ভাঙা তরকারি এমন কিছু বানাও। সো সামথিং ইজ সেলেবল কেন আসে? কারণ সেলেবিলিটির ভেতরেই আসলে জিনিসটা সাস্টেনেবল হয়, বেটারমেন্ট ফর দ্য পিপল থাকে। আচ্ছা, এইবার আমাকে বল এই এআই থেকে অ্যাকচুয়ালি বাংলাদেশে এই মুহূর্তে আমাদের কি কি পাওয়ার আছে? এআই বাংলাদেশের জন্য, যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি আমি শুরু করি যে এআইটা আসলে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, এআই এখনও খুব এক্সপেরিমেন্টাল একটা স্টেজে আছে ওয়ার্ল্ড ওয়াইড, ইন্টারন্যাশনালি, যে এটা বিভিন্ন সেক্টরে ব্যবহার হচ্ছে, বাট থ্রু এক্সপেরিমেন্টস, টেস্টিং চলছে, ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে এই জিনিসটাকে সেট করা হচ্ছে মাল্টিপল সেক্টরে। বাংলাদেশেও আমরা সেম জিনিসটাকে নিয়ে আসতে পারি। এআই এর এখন বর্তমানে সব থেকে বেশি ইমপ্লিমেন্টেড সেক্টরগুলোর মধ্যে হচ্ছে সেলস কমিউনিকেশন, লিড জেনারেশন, কাস্টমার সার্ভিস। এটা হচ্ছে খুব সেফ সাইড, একটা বিজনেসের জন্য খুব সেফ সাইড। বাট মাল্টিপল অ্যাসপেক্টে যদি আমরা ইমপ্লিমেন্টেশনের কথা বলি, হেলথ কেয়ার এবং এডুকেশন ভেরি ইম্প্যাক্টফুল দুটো জায়গা, যে জায়গায় বাংলাদেশে আসলে এআই খুব হেল্প করতে পারে। বাংলাদেশে প্রচুর স্টুডেন্ট আছে, কোয়ালিটি খুব ভালো স্টুডেন্ট আছে, কোয়ালিটি ইনস্টিটিউশন আছে, বাট বাংলাদেশে আমাদের পার্সোনালাইজড এডুকেশনের সুযোগ সুবিধা খুব বেশি না। একটা টিচার আসলে দিন শেষে একটা ক্লাসরুমে আউট অফ 50 স্টুডেন্টস সবাইকে কিন্তু পার্সোনালাইজড একটা ক্লাস নিতে পারে না, একটা জিনিস অফার করতে পারে না, শেখার মতো জিনিস অফার করতে পারে না। এর মেইন রিজনটা হচ্ছে এক একজনের থট প্রসেস এক এক রকম। কেউ একটা জিনিস একটু ভালো বোঝে, কেউ একটা জিনিস একটু ডিফারেন্ট ওয়েতে বোঝে। থ্রু এআই এই জিনিসটা আমরা ক্লাসরুমে ইমপ্লিমেন্ট করতে পারি। ইট ক্যান বিকাম এ বিজনেস মডেল ফর এডুকেশনাল ইনস্টিটিউটস ইফ ইউ ওয়ান্ট টু থিঙ্ক লাইক দ্যাট। আমি জাস্ট ফর দ্য বেটারমেন্ট অফ পিপল কথাটা বলছি, যে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি। অলরেডি এরকম অনেক প্ল্যাটফর্ম অ্যাভেলেবল আছে যারা হচ্ছে K-12 কিন্ডারগার্টেন টু 12 ক্লাস পর্যন্ত হচ্ছে ইমপ্লিমেন্ট করে যাচ্ছে, যে থ্রু এআই তার অ্যাসেসমেন্ট, এক্সাম গ্রেডিং। একটা টিচারের অনেক সময় যায় খাতা, এক্সাম এগুলো দেখতে, এগুলো ইন্টারভেনশন করতে। এই জায়গাগুলোকে ডিজিটালাইজ করে ফেলা, এই জায়গাগুলোর মধ্যে হচ্ছে অ্যাসেসমেন্টগুলোকে অটোমেট করে ফেলা। অ্যান্ড যে জায়গাটা মজা সেটা হচ্ছে এর আগে একটা জিনিস ছিল না, সেটা হচ্ছে আমি একটা ফরেন বডিতে পড়াশোনা করেছি, তুই অলরেডি জানিস, এসএসসি পড়াশোনা করেছিলাম। ওদের একটা অ্যাসেসমেন্টের প্রসেস ছিল যে whenever you get 50%, মানে আউট অফ 100 50% হচ্ছে পাস। তো কিছু কিছু সাবজেক্ট ছিল, সাবজেক্টগুলো হচ্ছে এরকম, ইফ ইউ গেট 51 or 52 they would fail you. There is a specific reason, because এটা তো একটা প্রফেশনাল ডিগ্রি। 50% is not enough to implement your knowledge professionally. So they would want যে তুমি আরেকটু শিখো, আরেকটু ভালো গ্রেড নিয়ে তুমি বের হও, নইলে জিনিসটা আসলে খারাপও হতে পারে তোমার জন্য, বিজনেসের জন্য। So they would make it 47 or 48 and they would write a comment, you should study it more. But when you go into the exam results or full paper, you would see that you could pass. মানে আমার রেজাল্ট আসছিল, আমার 100-তে 50 পাইতে হবে, এটা আমাকে বলা হয়েছিল, কিন্তু আমি পাইছি 51, কিন্তু আমাকে 47 দেখায় দিয়ে ফেল করিয়ে দেওয়া হয়েছে। ওকে, কারণ টিচারের মনে হয়েছে আমার রাইটিং স্টাইল, আমার লেখা, আমার একটা ক্যালকুলেশন দেখে মনে হয়েছে হি শুড লার্ন মোর বিফোর গেটিং পাসড হিয়ার। সিস্টেমে ফেললে আমি 51 পাই, বাট
তার কোয়ালিটেটিভ বা তার কোনো একটা ইন্টেলিজেন্স তাকে বলতেছে যে নো হি শুড নট অ্যাকচুয়ালি গিভেন দ্য মার্ক। এক্স্যাক্টলি। এখন যেটা হয় অনলাইনে আমরা গ্রেডিং সিস্টেম যেগুলো দেখি, গ্রেডিং সিস্টেমে কিন্তু এক্সাম অ্যান্সার করেছো, মাল্টিপল চয়েস অর হোয়াট এভার সামথিং, এটা মিলেছে, অ্যান্সারের সাথে মিলেছে, মার্ক পেয়েছো, অ্যান্সারের সাথে মিলেছে, মার্ক পেয়েছো। থ্রু এআই আমরা এই হিউম্যান ইন্টারভেনশন নিয়ে আসতে পারি। ওকে, হাউ? যেটা হচ্ছে যে 51% পেলেও একটা স্টুডেন্টকে 47 দিয়ে যে তুমি ফেল করাবা, ইউ ক্যান ডু দিস কাইন্ড অফ থিং থ্রু এআই। কারণ এআই এর হচ্ছে নিউরাল নেটওয়ার্ক, থ্রু নিউরাল নেটওয়ার্ক এটা কাজ করে। মানে আমাদের যেরকম ব্রেইন আছে, নিউরন আছে, এআইতেও কিন্তু একেবারে এক্স্যাক্টলি সেম টার্মই ব্যবহার করা হয়। নিউরাল নেটওয়ার্ক আছে, নিউরন আছে, ওগুলোর এক একটার ওয়েট আছে। ওয়েট শব্দটা ব্যবহার করা হয়, টার্মিনোলজি নিয়ে আসছি জাস্ট বোঝার সুবিধার্থে। ওয়েট হচ্ছে কি যে কোন সাউন্ডটার ভলিউম কতটুকু বেশি হবে, ওকে, যে ও এই টপিকটাতে কতটুকু ভালোভাবে লিখেছে। কারণ এখন আমরা এনএলপিতে চলে এসেছি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এখন জাস্ট মাল্টিপল কোয়েশ্চেন অ্যান্সার আমরা কিন্তু অনলাইনে অ্যাসেস করতে পারি না। আমরা চাইলে থ্রু এআই আমরা কিন্তু একটা এসে, একটা প্যারাগ্রাফে অ্যাসেস করতে পারি কত ভালো লিখেছে, কোন টোনে লিখেছে, এটা মার্কিং করা পসিবল। তখন ওদেরকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মডেলটা যখন এনএলপি যখন এনাবল হয়, তখন আমি বলে দিব যে ওর ক্রিয়েটিভিটি দেখতে হবে এখানে, এটার ওয়েট হচ্ছে 1, আর ওর হচ্ছে টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং তুমি দাও 0.5, ওটা এত বেশি লাগবে না, ওর ক্রিয়েটিভিটি বেশি ইম্পর্টেন্ট। লাইক ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজের কথা পার্সপেক্টিভ থেকে যদি বলি, তো এরকম জিনিস হচ্ছে এখন হচ্ছে এই নবগুলো আমরা কন্ট্রোল করতে পারি টেকনোলজির। ওর বোঝার ক্ষমতাটা আমরা কন্ট্রোল করতে পারি যে তুমি এভাবে অ্যাসেস করবা। সো এখানে অনেক পার্সোনালাইজ সলিউশন চলে আসতে পারে, বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারি। কস্টের ফিজিবিলিটি একটু ডিফারেন্ট অ্যাসপেক্ট। ওটা কস্টের ফিজিবিলিটি হচ্ছে বাংলাদেশে, কারণ এটা বিজনেস করতে গেলে স্বাভাবিকভাবে আমার চিন্তা করতে হবে আমার টাকা কত খরচ হচ্ছে, আমি কিভাবে নিব। সার্ভিস এগুলো অনেক সাবস্ক্রিপশন বেসড অনলাইনে অ্যাভেলেবল আছে। বাট আমি যদি এই মুহূর্তে চিন্তা করি না আমি একটা এআই মডেল লঞ্চ করব, নিজে ডিপ্লয় করব, কারণ হয় কি বিজনেস অনবোর্ড হওয়ার জন্য বিজনেসকে কয়েকটা পার্সপেক্টিভ সবসময় চিন্তা করতে হয়। আমার ডেটা কোথায় যাচ্ছে? যখন আমি ক্লাউড বেসড একটা চ্যাট জিপিটির মতো প্ল্যাটফর্মে শেয়ার করছি, আমার এত টাকা সেল হয়েছে এই মাসে এই প্রোডাক্টে, তুমি বলো তো তাহলে এটার আসলে আমি ভালো একটা রিপ্রেজেন্টেশন তুমি আমাকে বলো তো। ডাটাটা কিন্তু অলরেডি আই হ্যাভ শেয়ার্ড উইথ চ্যাট জিপিটি, উইথ ইটস সার্ভার্স। সব বিজনেস এটা করতে রাজি হবে না এবং হওয়া উচিত না। এটার জন্য অলরেডি প্রাইভেট জিপিটি নামে হচ্ছে কাস্টম মডেল পাওয়া যাচ্ছে, মডেল অলরেডি চলে এসছে যেটা ওপেন সোর্স। আরেকটা কথা বলে নেই, ওপেন সোর্স যেহেতু এসছে, ওপেন সোর্স সব ওপেন সোর্স মানে কিন্তু কমার্শিয়ালি ইউজেবল ব্যাপারটা কিন্তু এরকম না। বেশিরভাগ ওপেন সোর্স মার্কেটে আসে এটা বলে ইউ ক্যান ইউজ ইট ফ্রিলি, যত খুশি তত, ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ। কমার্শিয়াল পোর্শনটা অনেকেই উৎস রাখে। তো কমার্শিয়ালি ওপেন সোর্স কিনা এটা বিজনেসগুলোকে আসলে দেখে সফটওয়্যার ইউজ করা উচিত। অনেকেই আমরা মনে করি ওপেন সোর্স মানে তো ফ্রি, আমি আমার ইচ্ছা মতো এটা আবার বেচবো, বেশি করবো, এটা করা যাবে না। সো এখন প্রাইভেট জিপিটির মতো মডেল যেটা করে সেটা হচ্ছে লোকালি আমরা নিজস্ব একটা ইনফ্রাস্ট্রাকচার, একটা কম্পিউটারে এটাকে হোস্ট করতে পারি, এটাকে আমরা একটা ফাইল দিতে পারি, হি উইল রিড ইট অ্যান্ড গিভ আস সামারিজ। এখন বিজনেসগুলো এই ধরনের মডেল জেনারেট করতে পারে, বাট এই ধরনের মডেল রান করার জন্য যেই পিসি বা যেই হার্ডওয়্যার যেগুলো প্রয়োজন হয় এগুলো একটু এক্সপেন্সিভ এই মুহূর্তে, অ্যাটলিস্ট এখন পর্যন্ত এক্সপেন্সিভ, এবং এগুলো বেসিক্যালি জিপিইউ বেসড, সিপিইউ বেসড না। হোয়াট অ্যাকচুয়ালি ট্রিগার্ড ইউ যে তোর এআই নিয়ে জানা শুরু করতে হলো? তোর চাকরির তো অভাব ছিল না আলহামদুলিল্লাহ, তুই তো ফ্রিল্যান্স কাজ করলে অনেক ভালো কাজ করতে হবে, কিন্তু তোর এআই জানতে ইচ্ছা করলো কেন? এটা আমার একটা গিল্ড থেকে এসছে বেসিক্যালি এআই। ওকে, টু স্টাডি এআই। এটার মেইন রিজনটা হচ্ছে ব্লকচেইন অ্যান্ড ডিফাই, ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স। যখন ব্লকচেইন টেকনোলজিটা ইন্ট্রোডিউস হলো মার্কেটে, আমরা শুনেছি ব্লকচেইনের নাম আপনারা যে বিটকয়েন, এই সেই হ্যান ত্যান ক্রিপ্টোকারেন্সি, অনেক কিছু আমরা শুনেছি। আমি এই জিনিসটাকে খুব একটা এমফাসাইজ দেয়নি আমার লাইফে। দেন আফটার মানে এটা খুব বেশি সময় হবে না, মেবি 1 or 2 years আফটার দ্যাট আই ফেল্ট লাইক দিস ইজ সামথিং আই শুড নো, বাট দ্য হার্ডশিপ আই ফেস টু লার্ন দিস থিং আফটার জাস্ট 2 বছরের ডেভেলপমেন্ট পরে, আই ফেল লাইক যে এটাকে ক্যাচ করতে আমার যে ডেডিকেশন এবং এফোর্ট দিতে হচ্ছে, ইট ওয়াজ বিয়ন্ড মি। সো আই স্টার্টেড রিসার্চিং অ্যাবাউট এআই ইন এ আর্লিয়ার স্টেজ সো দ্যাট আই ক্যান কিপ আপ উইথ ইট। পার্সোনালি আমি একটা মন্তব্য অলরেডি দিয়ে রাখি, তোরা কোনো সময় তাহলে আর কখনো এনএফটি বা ক্রিপ্টোকারেন্সি থেকে কোনো ধরনের স্পন্সর পাবি না। সেটা হচ্ছে
ওয়ান অফ দ্য বিগেস্ট বাবল আই পার্সোনালি বিলিভ যে মানুষকে ধোকা দেওয়ার সব থেকে বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে দিস কাইন্ড অফ ক্রিপ্টোকারেন্সিস অ্যান্ড এনএফটিস, কারণ ডিসেন্ট্রালাইজড কোনো ধরনের মনিটারি সিস্টেম ক্যানট বি এ স্টেবল সিস্টেম. It can be secure, but it cannot be stable. তার মানে বিটকয়েন will not be stable. It will never be stable. It will get hyped up. Millions of dollars হতে পারে এক বিটকয়েনের দাম, আবার $0 হতে পারে কয়েকদিনের. বাট এটা ডে টু ডে অ্যাজ এ কারেন্সি হিসেবে, ডিজিটাল কারেন্সি হিসেবে কি ডু ইউ সি যে ফোরসি করো যেটা ইউজড হবে ফিউচারে? হ্যাঁ, হবে, ফিউচারে হবে. আই পার্সোনালি স্ট্রংলি বিলিভ যে বিটকয়েন অর এই ধরনের ক্রিপ্টো আরো অনেক ইয়ে আছে, ইথেরিয়াম এই ধরনের অনেক ইয়ে আছে, এগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে পরবর্তীতে আসলে রেগুলার কারেন্সির মতো ইউজ হবে. এটার মেইন রিজনটা হচ্ছে টেকনোলজির উপরে আমাদের হচ্ছে যে ডিপেন্ডেন্সিটা জেনারেট হচ্ছে, এটা এর বাইরে কিছু না. কারণ ডিসেন্ট্রালাইজড ওয়েতে ইফ ইউ ক্যানট কম্পেয়ার টাকা অর ওয়ান বিটকয়েন এগেনস্ট সামথিং ফিজিবল, মানে যেটা ফিজিক্যালি এক্সিস্ট করে, এটার ভ্যালু এক্সিস্ট করে, আমার হাইপের উপরে আজকে আমরা 3 জন বললাম বিটকয়েন দিয়ে তো সেই অনেক কিছু হয়, দাম বেড়ে গেল বিটকয়েন, পার বিটকয়েনের ডলারের দাম হচ্ছে $10 সামথিং, কথার কথা বলছি, থাউজেন্ডস অফ ডলার এখন প্রাইস, $10 বেড়ে গেল. আবার কালকে এসে আমাদের কাছে মনে হলো যে না, এটার প্রাইস কমাতে হবে, বিকজ উই ওয়ান্ট টু বাই ইট. যারা হচ্ছে কমিউনিটিতে এই ধরনের ইনফ্লুয়েন্স রাখে, দে আর কন্টিনিউয়াসলি ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং দ্য প্রাইস. ইনফ্লুয়েন্সার্স ইনফ্লুয়েন্স করতেছে আর কি. সো এটা তো স্টেবল কোনো কারেন্সি না একটা হার্ডওয়ার্কিং মানুষের জন্য, যে দিন শেষে 10,000 টাকা আর্ন করে চিন্তা করে তার রেন্টের এত টাকা, তার ফুডের এত টাকা, তার বাচ্চার এডুকেশনের এত টাকা. 10,000 টাকা যদি কালকে যে 5,000 টাকা কমবে বাড়বে, এটা তো স্টেবল কোনো কারেন্সি না টু ট্রানজাকশন না. বাট তাহলে ফিউচারে হোয়াট ইউ থিঙ্ক যে হাউ, মানে বলতেছেন যে ফিউচারে ইটস ফিজিবল, যে এটা হয়তো বাট ফিজিবল বলতে হচ্ছে ডিপেন্ডেন্সি জেনারেট হয়ে যাচ্ছে. মানুষ এখন সিকিউরিটি খুঁজছে. সিকিউরিটিটা হচ্ছে এরকম, আমি ট্রানজাকশন করব, নো ওয়ান ক্যান ট্রেস ইট. আর এখন মানে মানুষের কাছে হচ্ছে মানিটা খুব অ্যাভেলেবিলিটি পেয়েছে থ্রু ডেটা ইনফ্লুয়েন্স. যেমন এখন বাংলাদেশের নাফিস, ইউ আর বাংলাদেশের ইউ আর নট জাস্ট বাংলাদেশের ইনফ্লুয়েন্সার, ইউ আর ওয়ার্ল্ড ওয়াইড ইনফ্লুয়েন্সার ইন দ্য ওয়ার্ল্ড স্টেজ বিকজ অফ দ্য ইন্টারনেট, ডেটা স্ট্রিমিং হচ্ছে. বাংলা ভাষাভাষীদের কথা বলছি, অ্যাটলিস্ট তারা তো নাফিসকে চেনে, বোঝে যে না নাফিস এই ধরনের কথা বলে, নাফিস এই নলেজটা শেয়ার করে, হি ইজ এ গুড গাই, ও এই কথাটা বললে এটার একটা ইম্প্যাক্ট আছে, আই শুড ডু দিস কাইন্ড অফ থিং অর অ্যাটলিস্ট থিঙ্ক দিস ওয়ে. তো ইনফ্লুয়েন্সটা কিন্তু সেন্ট্রালাইজ নাই. সো এবং যখন এই সেন্ট্রালাইজড জায়গাটা একটা কান্ট্রির ভেতরে সীমাবদ্ধ থাকছে না, সো পুরো ওয়ার্ল্ডের রেভিনিউটাই তো শেয়ার হচ্ছে. ইউ আর আর্নিং নট অনলি ফ্রম বাংলাদেশ ভিউয়ার্স, ইউএসএ থেকে অবশ্যই ভিডিও দেখলেও তো এটা আর্নিং আসবে, অ্যাডভার্টাইজমেন্ট দেখলেও তো আর্নিং আসবে. সো এই জিনিসটা হচ্ছে কি আমাদের ডিজিটালি আমাদের হচ্ছে ফুটপ্রিন্টটা খুব বাড়াচ্ছে. আমরা ইউটিউব ছাড়া চলতে পারছি না. আমি যেটা মনে করি আমারই ডিপেন্ডেন্সি এত বেশি যে উইদাউট মাই মোবাইল ফোনস অর ইন্টারনেট কানেক্টিভিটি, এখন মোবাইল ফোনের ভেতরে সীমাবদ্ধ না, ইন্টারনেটের কানেক্টিভিটি যদি একটা লম্বা সময় না থাকে আমি খুব স্ক্যাটার্ড মনে হয়, না কিছু একটা নাই, আমি কিছু একটা জানতে পারছি না, কিছু একটা দেখতে পাচ্ছি না, আই এম মিসিং আউট. সো মানুষের যত বেশি ডিপেন্ডেন্সি জেনারেট হচ্ছে তত বেশি হচ্ছে ডিজিটাল কারেন্সির প্রতি ইম্প্যাক্ট জেনারেট হচ্ছে. এই জন্য কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডও কিন্তু কমিউনিটিগুলো কিন্তু গভর্নমেন্টগুলো কিন্তু অলরেডি হচ্ছে ডিজিটাল কারেন্সির প্রতি খুব ইম্প্যাক্ট জেনারেট করছেন, যে ডিজিটাল ব্যাংক হতে হবে, ডিজিটাল ট্রানজ্যাকশন করতে হবে, ওখানে টাকা পাওয়া যাবে, ওখানে ডলার পাওয়া যাবে, হোয়াটএভার. কিন্তু ক্রিপ্টো আই ডু নট পার্সোনালি লাইক জাস্ট বিকজ যে এটাকে খুব ইজিলি ম্যানিপুলেট করা যায়, ইনফ্লুয়েন্স করা যায়. আর এনএফটি ইজ দ্যাটস এ ডিফারেন্ট কাইন্ড অফ স্টোরি আসলে, টু বি অনেস্ট. কারণ এনএফটির ব্যাপারে কিছু বলার নাই, কারণ আর্ট ফর্ম, ইউ ক্যান বাই অ্যান আর্ট ফর্ম, অনেক এক্সপেন্সিভ হতে পারে, এটা অনেক বড় আর্টিস্টের আঁকা একটা ছবি হতে পারে, একটা ফিজিক্যাল প্রেজেন্সের এটা একটা ব্যাপার আছে. আমরা যখন একটা ছবিতে লাইক খুব ভালো একটা ইয়ের কথা বল না, পুরাকীর্তির কথা বল না, নাম বল, যে কোনো একটা বাংলাদেশ বল, যে কোনো আশেপাশে, সাত গম্বুজ মসজিদ ছবিতে দেখলে যেমন লাগবে, সামনে দাঁড়িয়ে দেখলে কিন্তু ফিলটা একটু ডিফারেন্ট না. সেন্সেস, দেয়ার আর কাপল অফ সেন্সেস যেটা এক্সট্রা অ্যাক্টিভেট হয়. তো আমি মেনে নিতে পারি যে একটা ছবির দাম $100 মিলিয়ন. কথার কথা যে আমি এই আর্টওয়ার্কটার সামনে থেকে দেখলে দ্য কালার্স, দ্য টাচেস, আই কুড ফিল সামথিং, যে এরকম একটা কিছু হচ্ছে, অ্যাটলিস্ট একটা ফিজিক্যাল প্রেজেন্স আছে. এই ছবিটাই হাত দিয়ে এঁকেছিলেন এই আর্টিস্ট,
একটা ফিল পাওয়া যায়। এনএফটিতে যখন এরকম একটা ছবি $130 মিলিয়ন ডিজিটালি সেল হয়, যেটা আসলে ফিজিক্যাল কোনো প্রেজেন্সই নাই, এটা খুব বেশি হাইপটা। তো তোর কাছে মানে ব্যাপারটা এরকম হচ্ছে, যত আমরা ডিজিটালি ডিপেন্ডেন্সি বাড়াচ্ছি বিকজ আওয়ার হোয়াট আই ক্যান সে ডে টু ডে অ্যাক্টিভিটিস অর বিহেভিয়ার্স থটস, তত হয়তো বা আমরা ওইটার প্রতি ডিপেন্ডেন্ট হতে থাকবো। সো এটা এনএফটি হোক আর ক্রিপ্টো হোক আর যেটাই হোক। এনিওয়ে বাংলাদেশেও আসলে ডিজিটাল কারেন্সি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আপনি মানে তুই এটা খুব ভালো জানিস। না না, আমি বলতেছি যে পিপল ডু নট নো হু। আমি আমার মনে হয় যে বেশিরভাগ অডিয়েন্সই জানেন না সাজ্জাদ ভাই আসলে কি। এনিওয়ে ঘটনা হচ্ছে যে আমরা বেশ কিছু ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স হওয়া কিছু কোম্পানি আমরা পেতে যাচ্ছি, ট্রু, তাই না? কিন্তু কথা হচ্ছে যে ওই ডিজিটাল কারেন্সি যেটা, হ্যাঁ, সেটা ক্রিপ্টো আকারে বাংলাদেশে আসলেই ডিজিটাল কারেন্সি যেটা, সেটা ক্রিপ্টো আকারে বাংলাদেশে আসলে আমরা দেখতে যাচ্ছি না, মানে এনি টাইম সুন অ্যাটলিস্ট। কিন্তু ডিজিটাল হবে যেটা কিনা টাকায় কনভার্ট করা পসিবল, অর্থাৎ টাকার সাথে রিলেট করে ডিজিটাল কারেন্সি হয়তো দেখা যেতে পারে, বাট নট লাইক ক্রিপ্টো এনি টাইম সুন। কারণ আমাদের তো দেখ একটা জিনিস, অন্যান্য দেশে হচ্ছে টেলকো লেড এমএফএস গুলো চলে, বাংলাদেশে কিন্তু টেলকো লেডও না, বাংলাদেশে হচ্ছে ব্যাংক, মানে ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত টেলিকমিউনিকেশন দ্বারা নিয়ন্ত্রিত। জন্য একটু বলে দে টেলকো লেড বলতে কি বোঝায়? টেলকো লেড বলতে হচ্ছে যেমন আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, মানে পাকিস্তান, শ্রীলঙ্কা, ইভেন উইথ নাইজেরিয়া, সবাই এরা কিন্তু এমএফএস এ হিউজ, তাই না? ডিএফএস এমএফএস এ হিউজ, মানে মোবাইল ফাইন্যান্সিং এ এরা হিউজ। এই আমাদের দেশে যেরকম বিকাশ নগদ, এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। সো এখন ঘটনা হচ্ছে তারা কাদের দ্বারা তাদের নেটওয়ার্কটাকে এনরিচ করে বা কাদের দ্বারা তারা নিয়ন্ত্রিত হয়। টেলকো অর্থাৎ টেলিকমিউনিকেশন কোম্পানি, বাংলাদেশে গ্রামীণ ফোন, রবি, জিপি, বাংলা লিঙ্ক, তাই না, এয়ারটেল। সো এদের মাধ্যমে আসলে এই এমএফএস গুলো ছড়ায় অন্যান্য দেশে। বাংলাদেশে এটা ছড়ায় কি ব্যাংক দ্বারা, ব্যাংকের থ্রুতে। অর্থাৎ তুই যদি বলিস রকেট কার মাধ্যমে আসলে কাজ করতেছে, ডাচ বাংলার মাধ্যমে, বিকাশ করতেছে ব্র্যাকের মাধ্যমে, উপায় করতেছে ইউসিবিএল এর মাধ্যমে। তো ব্যাপারটা হচ্ছে এরকম ব্যাংকলেট। সো ব্যাংকলেট যখন হচ্ছে দে আর মনিটরড বাই দ্য সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, তার মানে বাংলাদেশ ব্যাংক দ্বারা মনিটরড হচ্ছে। তো সেই জায়গায় আমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছি যে ডিজিটাল কারেন্সি হয়ে গেলে মানি লন্ডারিং থেকে শুরু করে অন্যান্য বিষয় কন্ট্রোলের বাইরে চলে যায়। এআই থেকে যেভাবে ফার্স্টে কথা শুরু করছিলি, ভাই এআই ঠিক আছে ভালো, কিন্তু কন্ট্রোল তো করতে হবে। সেরকম কারেন্সি ডিজিটাল ভালো, কিন্তু কন্ট্রোলে তো রাখতে হবে। সো কন্ট্রোলে রাখতে না পারার সেই ভয়ের কারণে কিন্তু এখনো বাংলাদেশে চাইলেই আমরা ডিজিটাল কারেন্সিটা সেভাবে অ্যাডপ্ট করতে পারি না। তো অনেস্টলি আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি না, মানে সামটাইমস এই কারণে আমার কাছে মনে হয় যে দ্য লেস, মানে তুমি যখন ডিজিটাল হইতেছো খুব ভালো, ডিজিটাল হলে কি হয়, ছোট ছোট জিনিস তোকে পালস দেয়, ছোট ছোট জিনিসই তোকে খুব, আমি বলবো ডোপামিন ছড়ায়। তো সেই জায়গায় মাঝে মাঝে তো মনে হয় টিকটকের মধ্যে মানুষের যে ডোপামিন পায়, 2 সেন্টসে কেমনে পায়? 2 সেন্টস তো 1.5-2 ঘন্টার একটা পডকাস্ট হয়ে যায়। কিন্তু সো এই জায়গা থেকে ভালো লাগে। মজার ব্যাপার কি জানিস, আমি যতজনের সাথে কথা বলছি, অ্যাকচুয়ালি আপনারা যারা শুনতেছেন জানাবেন। সো হোয়াট দে ডু, অনেকজনে করছে যে অনেক কাছে কাজ করতে করতে শুনে, অনেক কাছে হাঁটতে হাঁটতে শুনে 2 সেন্টস পডকাস্ট, বুঝছিস, যে এরকম কানে লাগায় এরকম। আর আমার তো এখন স্পটিফাই এবং গুগল পডকাস্ট, অ্যাপেল পডকাস্ট, অ্যামাজন, সব জায়গায়। ম্যাটার অফ ফ্যাক্ট রাতুলেরও কিন্তু একটা পডকাস্ট চ্যানেল আছে এবং শুরু হয়েছে। রাতুল, কংগ্রেচুলেশনস টু ইয়োর ফার্স্ট 1000 subscription. I understand where you are going with this. Nemesis. Again, Nemesis. First 1000 subscription. Thank you. Without even sharing any video, he got 1000. কেমনে রাতুল? কেমনে রাতুল, আমি যেটা মনে করতেছি, তুই মনে কর আমাদের সাথে 2 সেন্টস সাথে কম্পিট করলি। শোন বন্ধু, তোকে আগে আমি একটা জিনিস, যেদিন আমি তোর 100K দেখবো, আমি মোটামুটি শিওর যে তুই at least 99,000 তোর অন্য কোনো উপায় দিয়ে অ্যারেঞ্জ করছিস। I surrender. To be honest, আমি very grateful, কারণ হচ্ছে তোকে তো আমি অনেকদিন ধরে চিনি। হ্যাঁ দেখ, তোকে আমি হচ্ছে কি করবো, তোকে এখন আমি কিছু ভালো ভালো কথা বলবো, এখান থেকে একটু সরে আসি। আমি তো তোকে অনেকদিন ধরে চিনি। হ্যাঁ, আমি গ্রেটফুল যে এই পডকাস্টটা তোরা যেভাবে সাজিয়েছিস, হ্যাঁ, সাজানোর পর তোরা এটাকে ইন্টারভিউর মতো করিস নাই। হ্যাঁ, ইট উড বি ভেরি ব্যাড ফর পিপল। ইট উড বি গেস্টদের জন্য খুবই খারাপ হতো, গেস্টদের জন্য স্পেসিফিক্যালি, বিকজ আই নো ইউ যে ইম্পেরিক্যাল ফ্যাক্ট ছাড়া
through logic can destroy people. আবার বাংলায় বল, এই কি বল? বাংলায় বল, আমরা সেটা হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ছে, সো বাংলায় বল। হ্যাঁ আমি বলি তোকে, যেটা বলছি, সাজ্জাদ হচ্ছে এমন একজন মানুষ যাকে আমি নিউমেরাস টাইমস দেখেছি, অনেকবার দেখেছি, যে হচ্ছে উইদাউট ইউজিং এনি অ্যাকচুয়াল ট্রু মেজারমেন্ট করার মতো ফ্যাক্ট ছাড়া, জাস্ট থ্রু হিজ লজিক্স, মাথার লজিক দিয়ে সামনের মানুষটাকে ভেঙে ফেলতে। Dark side of Sajjad. Hey, he does not do this kind of thing, কারণ I know যে what kind of person he is, মানে তবে সে এটা সবসময় পজিটিভ অ্যাসপেক্টে ইউজ করে। আর নাফিসকে ফার্স্ট টাইম when I met নাফিস সাজ্জাদের বাসায়, I felt a presence from him. ও খুব ভালো, আমি খুব খারাপ। I thought no I'm not saying you are a bad guy, I never মানে তোকে আমি কখনোই দেখি নাই এই কাজটা কোনো খারাপ কাজে করার জন্য। তো নাফিসকে যখন আমি ফার্স্ট টাইম সাজ্জাদের বাসায় দেখেছি, তখন আমি যে জিনিসটা দেখলাম, আমি একটা প্রেজেন্স ফিল করতে পারছিলাম যে there's someone যার এই স্পেসটা আসলে তার। Exactly. So if you two guys decided যে এই জায়গায় যে বসবে তাকে তোরা আসলে কোয়েশ্চেন করবি, it could be a very challenging thing. So thank you যে তোরা এই কাজটা করিস না এবং মানুষ হাঁটতে হাঁটতে শুনতে পারে। কিন্তু আমাদের সবচেয়ে পছন্দের কাছের পডকাস্ট চ্যানেলে খুব বেশি আলোচনা হয়, আমাদের এটা তো পডকাস্ট না, আমাদের এটা তো ইন্টারভিউ। আচ্ছা তুই একটা মজার জিনিস বল, আমি না রিসেন্টলি রাহা বন্ধু রাহা একটা বুদ্ধি দিল, বললো কি তোরা একটা কাজ কর, তো কমেন্টগুলোকে নিয়ে আয় সামনে, যে কমেন্টগুলোকে বলা হয় যে এটা তো আপনারা তো শুধু কথা বলেন, গেস্টকে কথা বলতে দেন না, তারপরে ওই ফুটেজগুলো দেখাবি যে এই ফুটেজের মধ্যে গেস্ট কথা বলতেছে বেশি, আমরা বলতেছি না, এরপরে আবার কোয়েশ্চেন কি শুধু গেস্টই কথা বলে আপনারা তো বলেন না, তারপরে ওই ফুটেজগুলো, মানে ব্যাপারটা হচ্ছে আমরা যাই করি না কেন গালি আমরা খাবো, সেটা খেতেই হবে। সো সেটা খেতেই হবে না, হ্যাভিং আ পডকাস্ট উইথ ইউ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সামটাইমস ব্যাপারটা কি এই 1 ঘন্টা আধা ঘন্টার এইসব কথার মধ্যে অনেক কিছুই আসলে শেয়ার করা যায় না, ভাইবের মধ্যে থাকে। অনেক সময় এরকম হয় যে ক্যামেরা অফ করার পর এমন দু একটা কথা বলে ফেললাম, তখন মনে হয় উফ ক্যামেরাটা চালু থাকলে। তবে আমি তোর একটা কথা বলি যে দেখ, ইউএসএ মার্কেটের একটা রিসার্চ আমাকে খুব আনন্দ দিল আমি বলবো, সেটা হচ্ছে যে 97% অফ দ্য বিজনেস ওনার্স তারা মনে করে যে চ্যাট জিপিটি তার বিজনেসের বড় একটা কাজে আসবে। তুই জাস্ট এইটা চিন্তা কর যে মানুষ ওইভাবে দেখ, মিড জার্নি, চ্যাট জিপিটি এগুলোর মধ্যেই তো এখন আমাদের এআই, আপাতত আমাদের মতো লোকজনের এআই আটকে আসি আমরা। তুই আরও রিসার্চে গেছিস সেটা ঠিক আছে, কিন্তু জাস্ট এটা চিন্তা কর, এই এতটুকু দেখেই আমরা চিন্তা করতেছি ওয়াও, আমার এই বোরিং সার্চ বার আমার ওয়েবসাইটে না রেখে আমি এই সার্চ বারকে রিপ্লেস করে দিব চ্যাট জিপিটি দিয়ে, মানুষ এসে ইন্টারেক্ট করতে মজা পাবে। কিসের আগের মতো আমার মশলা সার্চ করব, দেন আমি ক্যাটাগরিতে যাব, দেন এখান থেকে ঢুকবো, মশলা কেনা শেষ, দেন আবার ব্যাক করে ফেরত এসে এবার তেলের মধ্যে এত লিটার, কোন তেল। বন্ধু অসাধারণ একটা কথা বললি তুই। এটার মেইন রিজনটা কিন্তু এই জায়গায় যে বিজনেসগুলোর সামনে চ্যাট জিপিটি কিন্তু অ্যাজ অ্যান এআই হিসেবে আসে নাই, একটা টুল হিসেবে আসছে যেটা তারা ব্যবহার করতে পারে। এআই ডাজন্ট ম্যাটার যে এটার পেছনে এআই নাকি, তারা দেখছে যে এটা তো আমার কাজে আসে, এটাতে যদি আমি মানুষের সাথে কমিউনিকেট করতে দিই, ও তো আমার এই কাজটা করে দিতে পারে, ও তো আমাকে রিসার্চ করে দিতে পারে। আমি দারাজে ঢুকে আমি সার্চ করতেছি বা আমার সামনে যেটা আসতেছে এটা আমি নিতেছি, আমি এটা না করে আমি দারাজে ঢুকে হাই লিখতে, অথবা ও আমাকেই বলছে যে এই এতদিন পরে আসছো কেন, হ্যাঁ আমাকে বলছে এইরকম করো না, দেখো খুব মেসেজ আসে, আপনি কি বোকা, মাথা ঠিক আছে, মাথা ঠিক আছে, মাঝে মধ্যে মেসেজ গুলো দেখি, রাতুল কথা, রাতুল আপনার কি মাথা ঠিক আছে, রাইসুল ইসলাম, আবার সুন্দর করে রাইসুল ইসলাম আপনি কি সুস্থ, মানে ধাক্কা দিয়ে এমন ভাবে রিপ্রেজেন্ট হয়। হোয়াট আই এম সেইং, তুই একটু দেখ যে মনে কর চ্যাট তুই করতেছিস, কি বলে হয় একটু মুডটা আজকে এরকম, এইটা বলতেছে, বলে কি এই তাহলে তুমি এটা নিতে পারো, আবার ডিরেক্ট প্রপোজ না করে, আমি তোকে জাস্ট এতটুকু বলি লাইক আ পিওর সেলসম্যান, ফার্স্টে যদি ও বলা শুরু করে তাহলে আমাদের এই অফারে এত % ডিসকাউন্ট চলছে, এই চলছে, আপনি এটা এরকম না, ওকে ফার্স্টই বললো যে আচ্ছা মুডটা এরকম, একটা জোক শুনবা নাকি, খুব মজার একটা জোক, রিসেন্টলি লাস্ট নাইটই বললো এটা শুনবা, অথবা হঠাৎ করে বলে উঠলো এ বাই দ্য ওয়ে তুমি শুনছো হিরো আলমে যে এই ঘটনা ঘটছে, কি কস কি
কেন কখন হইলো গাড়ি হয়ে গেছে, আরে বলো না বাই দ্য ওয়ে ও সাদা পাঞ্জাবিটা পরছে, ওই সাদা পাঞ্জাবি কিন্তু কবির মুভিতে শাহিদ কাপুরও পরছিল। হ্যাঁ হাসতে হাসতে, বাই দ্য ওয়ে তোমারও সাদা কাপড়ে কিন্তু ভালো লাগতো কিংবা একটা পাঞ্জাবি, মানে একটু আড্ডা দিয়ে কিন্তু আমি দেখি I understand where you are going. ওয়ার্ল্ডও ডিফারেন্ট হয়ে যেতে পারে। You are creating a funnel with a story. বাট আমি 2-1 পরে আমি আর বিশ্বাস করবো না, I would avoid that person. আমি বলছি ভাই এর সাথে ঘুরলে খালি এরকম করে ফার্স্টে খাওয়াই টাওয়াই ভালো কথা বলবে, তারপর ভাই সিঙ্গারা কিনবেন, ভাই মোবাইল কিনবেন, এটা কিনে ওটা কিনে, তুই যখন বলবি যে I don't believe you anymore, বলে কি actually you know what, the creator who actually created me, they made me so bad, এবং আমি এই জায়গা থেকে বের হয়ে আসতে চাই, নাফিস হেল্প মি ডু ইট। তুমি বলে কি হ্যাঁ আমি কিভাবে এটা করতে পারি, তোমাকে হেল্প, নাফিস বাই দিস ওয়ান টু হেল্প মি, তোর বেঁচেই খাবে, মেরে ফেলবো একদম সাথে সাথে। না আমি বন্ধু আমি যে জিনিসটা মানে যেহেতু তোরা থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, যেহেতু তোদের অনেক অডিয়েন্স আছে, অনেকে অনেকভাবে অনেক কিছুর সাথে রিলেটেড, কেউ জব করে, কেউ বিজনেস করে, কেউ মানে জবের মধ্যে হয়তো বা কেউ স্টুডেন্ট আছে, হ্যাঁ অনেক স্টুডেন্ট আছে যারা ফিউচারে অনেক ভালো কিছু করবে হোপফুলি ইনশাআল্লাহ ফর বাংলাদেশ এবং আমাদের সবার জন্য কাঁপাবে। তো আবার অনেক বিজনেস এন্টারপ্রেনার আছে, এদের জন্য আমি কিছু টুল স্পেসিফাই করে দিতে পারি দ্যাট কুড বি হেল্পফুল ফর দেম এআই ওরিয়েন্টেড স্পেসিফিক্যালি কাজ করার জন্য, লাইক Claude 2। আগে Claude ছিল, এখন Claude 2 নতুন একটা ভার্সন রিলিজ হয়েছে। থ্রু দিস হোয়াট ক্যান ইউ ডু, এটা দিয়ে আমরা তো বিজনেস অ্যানালিটিক্সের জন্য খুব কিন্তু সাফার করি। আমাদের একজন অ্যানালিস্টকে বলতে হয় আপনি দেখেন আমার এটা ওইটা কীভাবে হয়েছে, আমাকে এরকম একটা রিপোর্ট দেন। বাট ইফ ইউ হ্যাভ দ্য ডেটা অ্যাভেলেবল, যে কখন কি হয়েছিল, ইফ ইউ হ্যাভ দ্যাট কাইন্ড অফ ডেটা অ্যাভেলেবল, ইউ ক্যান জাস্ট আপলোড ইট টু Claude 2 অ্যান্ড ইউ ক্যান আস্ক হিম কোয়েশ্চেন অ্যাবাউট ইট। সিম্পলিফাই ইউর অ্যানালাইসিস, বিজনেসের জন্য হতে পারে। ইউ ক্যান ইউজ ইট টু ডু রিসার্চ, additional researches. You can make it do summarization for research papers. Sometimes I do this kind of things. Research paper, it's not a funny thing যে আমি এত রিসার্চ পেপার বের হচ্ছে এটা আমি পড়ে খুব জ্ঞানী মানুষ, আমি আসলে ওই ধরনের ইন্টেলেকচুয়াল পারসন না। আমি কি করি সেটা হচ্ছে আই আস্ক ইট যে এই রিসার্চ পেপার প্রথমে আমাকে সামারাইজ করো, সামটাইমস সেটা খুব বেশি ইন্টারেস্টিং মনে হয় না বা যেটা হয় সামারাইজ করো কী কী আছে, আচ্ছা এখানে ফ্যাক্টগুলো আমাকে দাও, কী কী ফ্যাক্ট বলা আছে। ও আমাকে দেখা যায় যে 120 পেজের একটা ইয়েকে 2 পেজে কনসাইজ করে ফেলে দিচ্ছে, মোটামুটি ইম্পর্টেন্ট যত ডেটা আছে। আমার তো সব ক্যালকুলেশন জানার প্রয়োজন নাই, কারণ যখন একটা এআই মডেল বের হয় কি হয়, এটার অনেক ধরনের টেস্ট হয়, এগুলোর বেঞ্চমার্কিং আছে বিভিন্ন লেভেলে বিভিন্ন প্ল্যাটফর্মে, এটা কতটুকু ক্রিয়েটিভ এই সেই হ্যান ত্যান। আমার তো এই ক্যালকুলেশন জানার দরকার নেই, আই জাস্ট নিড দ্য নাম্বারস টু আন্ডারস্ট্যান্ড যে এটা আসলে কতটুকু কেপেবল, টেস্টেড কীরকম হয়েছে। তো আমি এই ধরনের কাজগুলো খুব সিম্পল ওয়েতে করতে পারছি। ফর এডুকেশন এখন হচ্ছে অনেক এআই মডেল চলে আসছে যে ইউ ক্যান টেক হেল্প ফ্রম দিস এআই মডেলস, যে তোমার হোমওয়ার্ক আছে ইউ ক্যান স্ক্যান অর আপলোড ইউর ইমেজ, ম্যাথ প্রবলেম হোক, ইংলিশ পেপার প্রবলেম হোক, দিস কাইন্ড অফ থিংস আর ভেরি হেল্পফুল। দে উইল গিভ ইউ এক্সপ্লেনেশন হাউ দিস সলিউশন ওয়াজ প্রিপেয়ার্ড। So you can learn it. You can do a lot of things. মানে আমরা তো অনেক কিছু করতে পারি যেটা আসলে খারাপ হয়। এর বাইরে আমরা যেটা খুব রিসেন্টলি তোর সাথে একটু আগে কথা বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যারা হচ্ছে আমাদের আর্টিস্ট আছেন, আর্টিস্টদের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা, ভিডিওগ্রাফারদের জন্য মিউজিক ম্যাচ নামে নতুন একটা অ্যাপ্লিকেশন চলে আসছে, এআই মডেল। ওখানে যদি আমরা ভিডিও আপলোড করি, they will automatically generate based on the video content or context, ও হচ্ছে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা অ্যাড করে ব্যাকগ্রাউন্ড স্কোরটা দিবে, এটা সাউন্ড অফ। তো এরকম সেট অফ এআই এবং কোথায় ইউজ করা হচ্ছে সেটা আমাদেরকে যদি দিতে পারিস প্লিজ। I'll share it with you. আমরা আমাদের ডেসক্রিপশনে দিলাম। অবশ্যই। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখন ওপেন সোর্স এত অ্যাভেলেবল, যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট আছে অডিয়েন্স ইয়েতে, ইফ ইউ আর নট মনিটাইজিং ইট, you can most of the models you can use it to learn some things, এবং এটার সব থেকে বড় প্ল্যাটফর্মটা এই মুহূর্তে এআই এর জন্য, এআই এর ওপেন সোর্সের মডেলের জন্য হচ্ছে হাগিং ফেস। হাগিং ফেস কি হয় মানে? হাগিং ফেসে হচ্ছে এই মডেলগুলো সফটওয়্যার, যেমন আমরা ডাউনলোড করি না একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা চালানোর জন্য তো ডাউনলোড করতে হয়, লাইক সামথিং ভিএলসি প্লেয়ার কথার কথা, ডাউনলোড করে নিয়ে কম্পিউটারে ইনস্টল করি, ওখানে হচ্ছে এই মডেলগুলো অ্যাভেলেবল থাকে।
এই মডেলগুলো আমরা ডাউনলোড করতে পারি, লোকাল মেশিনে আমরা ইউজ করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি। ওখানে ইনস্ট্রাকশনও দেওয়া আছে, ভেরি সিম্পল। আই এম নট এ ভেরি টেকনিক্যাল গাই। তুই জানিস যে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু টেকনোলজি না, যদিও আমি টেকনোলজিতে ইনভলভ হয়েছি। হ্যাঁ, এসএসসি করা একটা ছেলে, তারপরে টার্নস ইনটু এসএসসি কি মানে এসএসসি করছো তুমি? জি, আমার বেসিক্যালি তো ও বিজনেস এবং ইয়ার মধ্যে খুব ভালো একটা ম্যাচ মেকিং হয়েছে। বেসিক্যালি আমার প্যাশনটা ছিল এই জায়গায় যে মানে এসএসসি এটা ছিল গ্লোবাল বডি, মানে গ্লোবাল বডির এডুকেশন স্ট্যান্ডার্ডটা আমার কাছে মনে হয়েছিল ইট উড বি এ গুড থিং ফর মি। ওটাতে আমি করেছি। বাট আমি যখনই ক্যারিয়ারে ইনভলভ হয়েছি প্রথম থেকেই, ফর সাম রিজন, আমার ইন্টারেস্টও মনে হয় এরকমই ছিল, ফর সাম রিজন আমি সবসময় টেকনোলজি পোর্শনেই মুভ করেছি, টেকনোলজি টার্মিনোলজিতেই মুভ করেছি। সো ওই জায়গাটাতে, এবং এটা আসলে খুব ইন্টারেস্টিং। বিজনেসে হয়তোবা যারা ইকোনমিস্ট বা বড় বড় যারা আছেন তারা হয়তোবা অনেক ইন্টারেস্টিং মজার জিনিস পান, কিন্তু আমার কাছে খুব একটা লাগে। উইল ইউ বি দ্য রাইট পারসন টু আস্ক? ফার্স্টে বলিস না আই এম নট দ্য রাইট পারসন, তারপরে বলি, তারপরে প্রথমে ওটা ধরেই নেই। হ্যাঁ, তারপর সো উইল বি দ্য রাইট পারসন টু আস্ক যে বুঝলাম এত কিছু, আমার টাকা কই জায়গায়, অর্থাৎ এআইটা শিখবো, এটা করবো, সেটা করবো, স্টুডেন্ট আমি এখন, হ্যাঁ, এখান থেকে হাউ ক্যান আই মেক মানি ফ্রম হিয়ার? সহজ কথায় এটার কোনো সহজ উত্তর আসলে নাই, অ্যান্সার নাই। কেন আমি এই কথাটা বললাম আমি একটু বলি। সেটা হচ্ছে এআইটাকে এখনো বেশিরভাগ প্রতিষ্ঠানই মনিটাইজ করতে পারেনি। করতে পারেনি মানে বলতে দ্য পিপল হু আর এস্টাবলিশিং লিডিং দ্য এআই মার্কেট, তারা এখনো মনিটাইজ করতে পারেনি প্রপারলি। তো কেন করতেছে? কারণ হচ্ছে এটা পরবর্তীতে অ্যাজ এ টুল হিসেবে জেনারেট হবে, অ্যাজ এ ফিজিবল মডেল হিসেবে জেনারেট হবে একটা সার্টেন সময় পরে। এখন ডেভেলপমেন্ট চলছে। মেটা বা ফেসবুকের মতো প্ল্যাটফর্ম, আমি পার্সোনালি আমার বিলিভ করতে খুব কষ্ট হয় যে ওপেন সোর্স এআই মডেলের মার্কেট প্লেসে সব থেকে বড় কন্ট্রিবিউটর মেটা বা ফেসবুক। আমার কাছে মার্ক জুকারবার্গ, নো অফেন্স, মানে যদি কোনোদিন ইংরেজিতে ট্রান্সলেট করে টুসেন পডকাস্ট আপনি দেখেন, সেটা হচ্ছে আমাকে তাকে দেখলে মনে হয় না সে টাকা ছাড়া কোনো কাজ করতে নড়বে। কেন জানো? এটা পার্সোনাল, মানে হিউম্যান ইনটিউশনের কথা বলছি, নট এক্সপিরিয়েন্সের কথা বলছি। তো এই হচ্ছে এমন একটা মানুষ, মেটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে সব থেকে বেশি ওপেন সোর্সে কন্ট্রিবিউট করছে। মেটার যে লামা মডেলটা, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, মেটা এআই, এটা হচ্ছে ওপেন সোর্স মডেলগুলোর মধ্যে সব থেকে পাওয়ারফুল। ক্লোজ সোর্সের মধ্যে যেমন ওপেন এআই, চ্যাট জিপিটি, ওপেন সোর্সের মধ্যে হচ্ছে লামা 2, এখন জাস্ট রিসেন্টলি বের হয়েছে। এটা ফ্রি, এবং এটার মজার ব্যাপার হচ্ছে এটা যে ফ্রি, নট অনলি ফর রিসার্চ অ্যান্ড একাডেমিক পারপাস, ফর কমার্শিয়াল ইউসেজ এটা ফ্রি। জাস্ট একটা ক্লজ আছে, যদি আপনার ইউজার, অ্যাজ ফার আই রিমেম্বার আমি যতটুকু পড়েছিলাম, সেটা হচ্ছে যদি ইউজার বেস 700 মিলিয়ন ক্রস করে, তখন মেটার সাথে কনসাল্ট করতে হবে যে এটার উপরে অন টপ অফ দিস আমি সার্ভিস দিতে পারবো কিনা। এটা জাস্ট করা হয়েছে গুগল, মাইক্রোসফটের মতো কোম্পানির জন্য, আর কোনো রিজন নেই। এই যে লামা 2 মডেলটার কথা বললাম, এগুলো তো এআই তো হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বেসিক্যালি, এটাকে তো ডাটা দিতে হয়, এই ডাটাগুলো তো ভ্যালু আছে। এই লামা 2-র ভ্যালু, মানে জাস্ট ট্রেনিং ডাটার এস্টিমেটেড প্রাইস হচ্ছে $25 মিলিয়ন, যেটা বাংলাদেশি টাকায় 250 কোটি টাকা। ওপেন সোর্স করা, কমার্শিয়ালি করা না, জাস্ট দে আর কন্ট্রিবিউটিং ইন দিস মার্কেট সো দ্যাট এটা ডেভেলপ হয় এবং ইমপ্লিমেন্ট হয়। তোর কথা যদি আমি এভাবে একটু বলি, সরি তোকে ইন্টারাপ্ট করলাম, আমি অনেক বড় জায়গায় গেলাম, ছোট করে যদি আমি নিই, সেটা হচ্ছে যে আমি একটা জিনিস ফ্রি করে দিলাম সো দ্যাট কমিউনিটি এটাতে কন্ট্রিবিউট করা শুরু করে দেয়। সামথিং লাইক, ব্যাপারটা হচ্ছে সামথিং লাইক প্লে স্টোর, সেটাই, মানে গুগলের অ্যান্ড্রয়েড প্লে স্টোর ফ্রি ছিল, ওপেন সোর্স ছিল, কোড ওপেন সোর্স করা, প্রচুর কন্ট্রিবিউটর এসে অ্যাপ জেনারেট হয়েছে, অনেক লাভ, এটা অনেক বড় মার্কেট। আমি বলতেছি আমার এখানে অনেক লাভ হচ্ছে, কিন্তু মানে যে এটা তৈরি করলো তারা বলতেছে যে তোমার এই লাভের কারণে আমার আরো বেশি লাভ হবে, তুমি এখানে আসো, তুমি এখানে এটাকে ট্রেন আপ করতে থাকো। এখন মানে মনিটাইজেশনের কথা কেন বলছিলাম, সেটা হচ্ছে আমরা আমাদের স্কিলকে মনিটাইজ করতে পারি, যে হাউ উই আর ইউজিং এআই। আমি কত এফিসিয়েন্ট ওয়েতে আরো ডেটা জেনারেট করতে পারি, আমি আরো কত এফিসিয়েন্ট, কত অল্প সময়ে আমি হচ্ছে ডাটা প্রসেস করতে পারি। এখন হচ্ছে উইজার্ড কোডার,
তারপর হচ্ছে জিপিটি ইঞ্জিনিয়ার, এরকম মডেলগুলো কি করে, ওদেরকে টেক্সট প্রম্পট করে দিলে ও অ্যাপ্লিকেশন বানিয়ে দেয়, ফুল ফ্লেজ অ্যাপ্লিকেশন বানিয়ে দেয়। টুইকিং এর প্রয়োজন আছে, ফুল ফ্লেজ খুব যে একেবারে পারফেক্ট ব্যাপারটা এরকম না, ছোটখাটো টুইকিং ডিবাগিং লাগে। বাট এটা তো হচ্ছে, এটা আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য হেল্প করছে। দে ক্যান ডু ফাস্টার থিংস, ফাস্টার লার্ন ফাস্টার থিংস ফাস্টার, মানে যে কোনো কাজই আমরা দ্রুত করতে পারি, দ্রুত শিখতে পারছি। আমরা ইমপ্লিমেন্ট করাটা আসলে আমাদের জন্য ইমপ্লিমেন্ট মানে দরকার আছে, এবং শেখাটা ইম্পর্টেন্ট। এনিওয়ে আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস ফর কামিং রাতুল। একটা ইনফরমেশন মাঝখানে একটু দিয়ে রাখি না, রাতুল ইজ ওয়ান অফ আওয়ার কনসালটেন্টস ইন ব্র্যান্ডমার্ক কনসালটেন্সি। নাইস, এক্স্যাক্টলি। সো আমরা আমাদের রিসেন্ট একজন ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ, তারা ইউএস মার্কেটের এআই অ্যাডাপশনে সাপোর্ট করতেছে বিভিন্ন বিজনেসকে। দে আর অ্যাকচুয়ালি হেল্পিং বিজনেসেস টু অ্যাডপ্ট এআই। তো সেই জায়গায় রাতুল ইজ হেল্পিং মানে অ্যাক্টিভলি ব্র্যান্ডমার্ক কনসালটেন্সি। থ্যাঙ্কস রাতুল। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। আমি যদি আমাকে আরেকটু অল্প একটু সময় দেওয়া হয়, না ছোট্ট একটা পোরশন বলতামই, আমি ছোট্ট একটা পোরশন নিয়ে একটু কথা বলতে। সরি, ব্যাপারটা এরকম। রাতুল, এনি লাস্ট রিমার্ক আছে? আমাদের খুব ভালো অপরচুনিটি আছে টু ইমপ্লিমেন্ট এআই, যেটা হচ্ছে হেলথ কেয়ার অ্যান্ড এগ্রিকালচারের ব্যাপারটা। তোর সাথে আমার এই পডকাস্টটা নিয়ে কিন্তু কথা হচ্ছিল বন্ধু, যে হোয়াট শুড উই ডিসকাস, আমরা কি ধরনের জিনিস রিপ্রেজেন্ট করলে মানুষের উপকার হবে। বেসিক্যালি দিন শেষে কতক্ষণ কথা বলারটাই কিন্তু এটার একটা এন্ড রেজাল্ট থাকতে হয়, মানুষের কিছু এখান থেকে জানার আছে। এগ্রিকালচারের কথা আমি কেন বললাম না, বা এটা নিয়ে আমি কোনো কথা বলিনি, কারণ এআই ইমপ্লিমেন্ট করতে গেলে এগ্রিকালচার সেক্টরে যে আইওটি ডিভাইসগুলো প্লাস হচ্ছে এআই এর যে মডেলগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, ইমপ্র্যাকটিক্যাল থট প্রসেস ফর ইনভেস্টমেন্ট এই মুহূর্তে বাংলাদেশের জন্য। বাট মেডিকেল সায়েন্সের জন্য খুব ইন্টারেস্টিং জায়গা। মেডপম 2 গুগলের একটা মডেল, যেটা হচ্ছে মেয়ো ক্লিনিকে অলরেডি চলছে। মেয়ো ক্লিনিক হচ্ছে ইউএসের একটা বড় হসপিটাল, চলছে হচ্ছে ডায়াগনোসিসের জন্য। যে একজন ডক্টর যে একটা এক্সরে বা একটা রিপোর্ট দেখে যেভাবে ডায়াগনোসিস করতে পারে, একটা এআই কি সেম ডায়াগনোসিস করতে পারে কিনা। কারেন্টলি কিন্তু এটা এক্সপেরিমেন্টাল স্টেজে চললেও সিমিলার সার্ভিসেস, এই ধরনের ডায়াগনোসিস কিন্তু সামটাইমস বেটার দেন ডক্টরস রেজাল্টস আউটপুট দিচ্ছে। বাংলাদেশে প্রচুর মানুষ হচ্ছে ইন্ডিয়া যায়, ভারতে যায়, কেন? ডায়াগনোসিস না, ডাক্তার দেখে আমার মনে হচ্ছে আরও ভালো চিকিৎসা লাগবে, আমার মনে হয় ধরতে পারছে না। আমরা কিন্তু এই জায়গাগুলো ইমপ্লিমেন্ট করতে, আমাদের দেশে এই সার্ভিসগুলো নিয়ে আসতে পারি, হসপিটালগুলোর সুবিধা পেতে পারে। এরকম ছোট মানে কিছু জায়গা আছে যেটা আসলে হয়তো বা ধরা যায়। তবে একটা জিনিস এটা ঠিক, সেটা হচ্ছে ইউএসএ মার্কেটটা তো আসলে পুরো ওয়ার্ল্ডের টেকনোলজি যা হয় তার দেখা যায় যে 30% বা 35% হচ্ছে ইউএসএ ঘটে, ফুললি ডমিনেট করে। তবে এইটা আবার মজা লাগলো, আমি একটা ডেটা দেখলাম, সেটা হচ্ছে যে ইন্ডিয়া হচ্ছে এআই অ্যাডপশনে এখন টপে আছে, অ্যারাউন্ড 65% বা তারও বেশি। অন দ্য আদার হ্যান্ড ইউএস মনে হয় 27% অ্যাডপ্ট করলো, আরো 45% হচ্ছে ডিসাইড করতেছে কোথায় করা যায়, এক্সপ্লোর করতেছে। এক্স্যাক্টলি। সো ওয়েল, বাংলাদেশও সেই জায়গায়, ইন্ডিয়া কিন্তু এআই ডেভেলপমেন্টে, এআই ইঞ্জিনিয়ার্স অ্যান্ড রিসার্চের মার্কেটে হচ্ছে 5th পজিশনে বিলং করে। খুবই সিরিয়াস টপ লেভেল পজিশন, যে এআই রিসার্চারদের এত বড় হাব ইন্ডিয়াতে। আমাদের দেশে প্রচুর ইঞ্জিনিয়ার্স আছেন যারা আসলে, আমার মনে হয় উই শুড স্পিক, মানে অনেক সময় কি হয়, টু বি অনেস্ট, ইউ ক্যান অলসো অ্যাড, সেটা হচ্ছে যে ইফ ইউ স্টার্ট টকিং হিয়ার অ্যাবাউট হোয়াট আই ক্যান সে এনি কনভেনশনাল বিজনেস, মানুষ খুব ভালোভাবে রিলেট করতে পারে, তো ভিউ অনেক ভালো পাওয়া যায়। আজকে এআই নিয়ে কথা বলতেছি যে কত ভিউ হবে, উই হ্যাভ নো আইডিয়া লিটারালি। কিন্তু একটা জিনিস দেখ, ইফ উই ডু নট স্টার্ট স্পিকিং অ্যাবাউট ইট, তাহলে তো ওই সামনের দিনে ছেলে মেয়েগুলো এটা নিয়ে জানা শুরু করবে না, শিখবে না, আমরা ওই যেখানে আছি সেখানেই পড়ে থাকবো। আমার কিন্তু আরেকটা পারপাস ছিল এই পডকাস্টে আসার পেছনে, সেটা হচ্ছে মানুষ এআই বলতে চ্যাটজিপিটি চিনে, এটা চিনে, সেটা চিনে। হ্যাঁ, আমি অ্যাজ এ পারসন অর ইউ অ্যাজ এ বিজনেস ওনার, ইউ অ্যাজ এ বিজনেস এন্টারপ্রেনার, মানে এই ধরনের মানুষের কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে মানে তোকে একটা এক্সাম্পল দিচ্ছিলাম পডকাস্টের আগে, যে যখন বিয়ে হয়, বিয়ে একটা সিরিয়াস, আমার লাইফ লং একটা ডিসিশন নিচ্ছি, আমার একটা ইনভেস্টমেন্ট, অনেক কিছু ব্যাপার আছে, আমার সময় দিচ্ছি, তখন কেন মুরব্বী বা বড়রা কেন বলেন যে ওর মেয়েটার ফ্যামিলিটা, ছেলেটার ফ্যামিলিটা, ওর বাবা কতটুকু শিক্ষিত, এই জিনিসগুলো কেন দেখে? ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হচ্ছে যে টু আন্ডারস্ট্যান্ড এই মেয়েটা বা এই ছেলেটার ইনার ওয়ার্কিংস, যে ও আসলে কেমন ক্যারেক্টারের, ওর ফ্যামিলি আপব্রিঙ্গিংটা কেমন, ও আসলে কেমন করবে, খুব ঝগড়াটে হবে, চিৎকার করে কথা বলে, ওকে ঠিকভাবে খাওয়া দাওয়া করে, ওকে ঠিকভাবে ঘুমায়, কাজ করে, মনোযোগী, অনেক কিছু জানা শেখার ব্যাপার আছে না।
তো এটা জানার জন্য কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে টাচ করি, কারণ এটা একটা ইম্পর্টেন্ট ডিসিশন। সো এআইটাও কিন্তু সিমিলার একটা জিনিস। যখন কোনো এন্টারপ্রেনিউর বা কোনো ব্যবসায়ী চিন্তা করবে যে আমি আমার বিজনেসে এআই ইমপ্লিমেন্ট করব, এর মানে এই না যে আপনি চ্যাট জিপিটি ইমপ্লিমেন্ট করবেন। চ্যাট জিপিটির অনেক অল্টারনেটিভ, অনেক বেটার সলিউশন হয়তো আপনার জন্য আছে, কিন্তু আপনি চ্যাট জিপিটি ছাড়া এআই এর অর্থটা জানেন না। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আসলে এআইটা কীভাবে কাজ করে, এটার ভেতরে কী কী অ্যাসপেক্ট আছে, এটা যে টার্মিনোলজি, এই যে নিউরাল নেটওয়ার্ক, এই যে বললো নিউরন, এই যে বললো ওয়েটস, এই জিনিসগুলোর মানে কি উই হ্যাভ টু, মানে এর মানে এই না যে আমি টেকনিশিয়ান হয়ে যাব, প্রোগ্রামার হয়ে যাব, অ্যাটলিস্ট জাস্ট জানা ওকে ফাইন, তুমি এই ধরনের একটা জিনিস আমাকে সলিউশন দাও, ইউ হ্যাভ ম্যানেজার্স, ইউ হ্যাভ পিপল টু ওয়ার্ক ফর ইউ, এই ধরনের সলিউশন বের করে দাও যেটার উপরে আমার এই টাস্কটা ডান হবে। ট্রু, অ্যাটলিস্ট একটু কাছাকাছি আসা টেকনোলজির সাথে আমাদের থটগুলো কাছাকাছি করা। গ্রেট, অসম। তো তুই এআই কে ইমপ্লিমেন্ট কর। হ্যাঁ, সেটাই শুরু করে দিতে হবে আমরাও সবাই ইনশাআল্লাহ। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. Thanks for coming, man. Thank you so much for letting me come here. Assalamu alaikum. Assalamu alaikum.